নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নমস্কার। আচ্ছা, আজকে আমার প্রথম দিন, তো আমার একটু বুঝতে সময় লাগবে। হ্যাঁ, তো আজকে কিছু প্রশ্ন উত্তর বা কিছু পরিচয়াত্মক একটা সেশন আমরা রাখবো, একটা সময় পর্যন্ত। তারপরে আহ, আমরা আপনারা কি কি করেছেন তার একটা সংক্ষিপ্ত একটা পটভূমি আমরা দেখবো। তারপর সেইভাবে আমি বুঝতে পারবো আমি কোথা থেকে শুরু করবো। তো আপনারা কতজন আছেন এই ক্লাসে মিলিয়ে? স্যার, আমরা তো সম্ভবত আহ 20 বাই- 22 থেকে 25 জনের মতন হব। মানে যারা কিন্তু ক্লাস করেন সেই সংখ্যাটা? এই সংখ্যাটা ওই রকমই একটু। সবাই হয়তো সব দিন যোগদান করতে পারেন না, এভারেজ তাই স্যার। আচ্ছা 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 আচ্ছা। আমার নাম চন্দন মুখার্জি। আমি আপনাদের উত্তম স্যার আছে, প্রীতম স্যার আছে। আমি উত্তম হুম, স্যারের ক্লাসমেট অ্যাকচুয়ালি। আচ্ছা তো একসঙ্গে আমরা পড়ছি, 7 বছর ধরে আমরা একসঙ্গে পড়াশোনা করছি। তো আমার এখন এমফিল চলছে। তো আমার নাম চন্দন মুখার্জি। আমি বেলুর মঠে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে, ওখান থেকে আমি পড়াশোনা করেছি। বিএ ওখান থেকে, এমএ ওখান থেকে। এখানেই এখন ইন্টিগ্রেটেড আমাদের পিএইচডি কোর্স, এই কোর্সে আছে। এখন আপাতত এমপিএ চলছে। এই আমার পরিচয়। স্যার, তো হুম, বলছি স্যার, ইন্টিগ্রেটেড পিএইচডিটা একটু পরিষ্কার করে বলুন স্যার। ইন্টিগ্রেটেড মানে নর্মালি কি হয়, বাইরের ইউনিভার্সিটি কলেজগুলোতে 3 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্স হয়। হ্যাঁ, ব্যাস, ওই কলেজ কেবল 3 বছরের জন্য আপনাকে রাখে। তারপরে আপনাকে বাইরে এমএ করতে যেতে হবে। ওই কলেজে তো আর এমএ হবে না। হ্যাঁ, অনেক কলেজে এমএ থাকে, কিন্তু হ্যাঁ, এমএ এর প্রসেস আবার নতুন করে শুরু করতে হবে। যেভাবে আপনি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছিলেন সেইভাবে আবার পুনরায় পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে হবে, পরীক্ষা দিয়ে ফর্ম তুলে। তারপরে এম এর পরে এমফিল, একই প্রসেস। এমফিল হয়ে গেলে পিএইচডি, একই প্রসেস। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে জিনিসটাকে আপনাকে একটা এগিয়ে দেবে। আমাদের 5 বছর ইন্টিগ্রেটেড এমএ কোর্স ছিল। তার মানে আমরা ফার্স্ট ইয়ারই ভর্তি গিয়েছিলাম, 5 বছর টানা দিয়ে 2 বছর এমএ করে বেরিয়েছি। মানে আমাদের আচ্ছা আন্ডার গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন নিয়ে ভাবতে হয়নি, কত ফর্ম তুলতেই হয়নি, ওখানেই কন্টিনিউ হয়ে গেছে। বুঝতে আচ্ছা। পারলাম? তেমনই হ্যাঁ, ইন্টিগ্রেটেড এমফিল পিএইচডিও সেম জিনিস। 5 বছরের কোর্স ধরা হয়, 1.5-2 বছর এমফিলের জন্য, পরে 3.5-3 বছর পিএইচডির জন্য। নর্মালি হুম, বাইরের ইউনিভার্সিটিতে কি হয়, আপনি এমফিল করেন, এমফিল হয়ে যাওয়ার পরে আবার সেই প্রসেস, ফর্ম তোলা, পরীক্ষা দেওয়া, পিএইচডি তে চান্স পাওয়া, অন্যভাবে আপনাকে পিএইচডি তে ঢুকতে হবে। কিন্তু এখানে একসঙ্গে ঢুকে গেলে 2 বছর এমফিল, 3 বছর পিএইচডি নর্মালি হয়ে যাবে। একটু 1 মিনিট। সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আমি একটু মিউট হয়ে গিয়েছিলাম, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে শোনা এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু মিউট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাপার। তো
আমিও আপনাদের যদি একটু পরিচয় পেতাম তাহলে জানতে পারতাম আপনারা কে কি করেন। আমরা প্রথম 15-20 মিনিট একটা সেশন রাখছি, তো আপনারা কি কি করেন জানলে তাহলে আমারও সুবিধা হবে ক্লাসটাকে কন্টিনিউ করতে। আচ্ছা, অমিয় কুমার দাস। হ্যাঁ স্যার। স্যার আমি মাস্টার ডিগ্রি আপনি করেছি। কি করেন? মাস্টার ডিগ্রি করেছি, একটা স্কুলে পার্ট টাইমের মতো কাজ করি সংস্কৃতেই? আগে। আচ্ছা আচ্ছা শুনতে আচ্ছা। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি, শুনতে পাচ্ছি হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে ঠিক পাচ্ছি। ঠিক। আচ্ছা 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 আচ্ছা। আহ, তারপরে কি এটা বাসনাস কানেকশন কালেকশন, কি আছেন এই নামে? হ্যাঁ, আমার নাম সৌমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি করেন এটা? আমি বিজনেস করি। আচ্ছা 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 আচ্ছা। ছন্দা বেরা। হ্যাঁ স্যার, আমি স্যার বর্তমান এমএড করছি, আর আমি এমনি টিউশন পড়াই স্যার। আচ্ছা 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 আচ্ছা। জুলি জুলি পালোই। হ্যাঁ স্যার। স্যার এখন আমি এমএড করছি বর্তমান, আর সংস্কৃতে মাস্টার্স করেছি, এখন এমএড করছি। ওকে, খুব ভালো। কিয়া সরকার। স্যার আমি বিএ সেকেন্ড সেম, সংস্কৃত অনার্স। বিএ সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মৌসুমী পাত্র। স্যার আমি সরকারি চাকরি করি, আর আচ্ছা আমার ম্যাথামেটিক্সে এমএসসি, আর তো এখন চাকরি করছি অনেক বছর ধরে। এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা। আর 7-8 মৌসুমী। ক্লাস 7-8-এ স্যার সংস্কৃত পড়েছিলাম, ওইটুকু সংস্কৃত ব্যাকগ্রাউন্ড, তবে আমার অনেকটাই মনে আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা, মৌসুমী সরকার। স্যার আমি সংস্কৃতে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বিএড করছি। ওকে, নাসিফা খাতুন। স্যার আমি সংস্কৃতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন বিএড করছি। ওকে, শেফালি নাথ। স্যার আমি একটা স্কুলে ইংরেজি পড়াই, আচ্ছা এই একটু সংস্কৃত আচ্ছা আচ্ছা এই পুস্তক করতে পরে বোঝার জন্য ভর্তি হয়েছি। আচ্ছা। জানি না পারবো কিনা। না না, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ। শ্রাবন্তী আদক। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আপনি কি করেন? স্টুডেন্ট? স্যার আমি জব চাকরি করেন? করি। ও, জব করেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সুকৃতি বর্ধন। সুকৃতি আছেন? আমার কথা শোনা যাচ্ছে তো? স্যার হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। বলছি আমি একটি স্কুলে পড়াতাম, এখন আচ্ছা। আমি ব্যক্তিগত কারণে ছাড়তে হয়েছে আমাকে। ওকে ওকে। আর এখন আমি বাচ্চাদের বাড়িতে পড়াই, আর আচ্ছা, আমার আচ্ছা, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড একেবারেই নেই, সেই 7-এ একটুখানি পড়েছি, কিছুই মনে নেই আচ্ছা আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি শ্রাবন্তী, আমার একেবারেই ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, আমরা আসবো তাই তো আপনারা এখানে পড়তে এসেছেন না? হ্যাঁ তনুশ্রী সিংহ। স্যার আমি এমএ সেকেন্ড সেম। এমএ সেকেন্ড মানে ফার্স্ট ইয়ার। তো মোটামুটি প্রায় সবাই সাথেই পরিচয় হলো। তো খুব ভালো লাগলো যে আপনারা অনেকে সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছেন, অনেকেও আবার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই অনেকেরও। তো ভালো। এই সংস্কৃতে পড়তে আসার কারণ কি? মানে যাদের ব্যাকগ্রাউন্ড আছে তো ঠিক আছে, সংস্কৃত পড়তেই হবে, আরো বেটার ভাবে নিজেকে তৈরি করতে হবে। আর যাদের সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই তাদের পড়তে আসার কারণ কি? সংস্কৃত পড়ে কি হবে? স্যার আমি শ্রাবন্তী, হ্যাঁ, আমার স্যার ভাষা, স্যার শুনতে পাচ্ছেন স্যার আমার গলা? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমি শ্রাবন্তী, আমার কোনো কারণ নেই স্যার, আমি ভাষা জিনিসটা ভালোবাসি, তো হিন্দিটা আমি পড়তে পারি,
লিখতে পারি একটু একটু, আর বুঝতে পারি, আর বলতেও পারি, খুব ভালো বলতে পারি। না, এটা নিজের মুখে বলছি বলে না, না কিন্তু ঠিক আমার আছে। ভালো লাগা থেকে শিখতে এসেছি, কিন্তু আমি কিছু পারছি না, তাও মনে হচ্ছে না আমি পারবো বলে। দেখুন আমার সব সঙ্গে থেকে আমার সঙ্গে যারা হ্যাঁ পড়ে স্যার, হ্যাঁ তারা কত সুন্দর লিখছে সংস্কৃত, মানে আমি ঠিক তো আছে, সেভাবে আমি পেরে বুঝতে উঠছি না, পারছি। হ্যাঁ আমি বুঝতে তো পারছি। খুব তো লাগছে। প্রত্যেককেই শুরুতেও করতে হবে। আমি একটা কথা বলি যে দোকানে যেতে গেলে লাইন আমাকে দিতে হবে, সামনে পৌঁছাতে গেলে আমাকে লাইনে দাঁড়াতে হবে। আমি যদি লাইনেই না দাঁড়ালাম, আমি লাইনের সামনে পৌঁছাবো কিভাবে? আমি প্রত্যেকেই কথাটা বলি। হ্যাঁ তো নিঃসন্দেহে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, নেই তো নেই, ঠিক আছে, আমি শিখতে এসেছি, আপনারা তো এখানে শিখতে এসেছেন না? হ্যাঁ স্যার। সুপ্রীতি দেবী বলুন কি বলছেন? বলছি আমি অনেক বছর পরে পড়াশোনা, মানে আমি পড়াই অনেক বছর আচ্ছা পরে নিজে আবার নিজের নতুন করে পড়াশোনা করছি। এই যে লকডাউনের সময় বাড়িতে বসে থেকে কিছু বাড়িতে বই ছিল সংস্কৃত বই, সেগুলো ভাষা পড়তে গিয়ে দেখছি কিছু বুঝতে পারছি না এবং পারিও আচ্ছা নি। তখন মনে হলো সংস্কৃতটা জানাটা দরকার, মানে অনেক বছর পর, আমি অনেক যথেষ্ট, মানে আমার বয়স, তাই সেই ভালোবাসা থেকে ঢুকেছি, কিন্তু দেখছি যথেষ্ট কঠিন, মানে ভাষাটা এবং মন্ত্রোচ্চারণ বলুন, উচ্চারণ ঠিক মতন করা, ভাষাটা শেখার জন্যই এতদিন পরে একটা জায়গায় ভর্তি হওয়া আমার। হুম, নিশ্চয়ই আমার ভালোবাসা থেকে এসেছি স্যার, 100 বার ভালোবাসা থেকে এসেছি আমি, বুঝেছি কিন্তু আসলে। এসে দেখছি খুব কঠিন, মানে না, আমি একটা কথা বলছি, জিনিসটা পারছি খুব না। কঠিন না, জিনিসটা খুব কঠিন না। আমরা যদি সঠিক গাইড পাই, জিনিসটা এতটাও কঠিন না, আমরা যদি সঠিক গাইড পাই। তো স্যার সংস্কৃত বললে স্যার আমি কিছু বুঝি না, তো ঠিক আছে, একটা সময় আছে তার জন্য, আমি তখন বুঝতে পারবেন। কিছু কিছু বলাতে কথা আছে, দূরের কথা। আমি আপনাদের বলবো, সময় সময় সবকিছু বলবো, কখন কি করতে হবে কি না করতে হবে সব বলবো। আপনারা বলছেন তো, আমি আমার ব্যাকগ্রাউন্ড বলছি। আমি ক্লাস 11-12 আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি পড়েই এসেছি। তারপরে আমি আমার স্ট্রিমই চেঞ্জ করে নিয়েছি সংস্কৃত। ভাবুন, আমি তো আজকে পিএইচডি করছি সংস্কৃতে স্যার। সংস্কৃতে। ও স্যার আমি ওই ক্লাস 7-8-এ পড়েছিলাম, মানে তখন যথেষ্ট ভালোভাবে পড়েছিলাম, এবং আহ, মানে মানে ভীষণ ভালো লাগতো। কিন্তু তারপরে যখন 9-10-এ খুব স্বাভাবিকভাবে তারপরে মানে যেটা হলো যে আর তো সিলেবাসে ছিল না, তো ফলে আর পড়া হয়নি। এবারে ওইটা একটা অতৃপ্তি আমার মধ্যে কাজ করে গেছে বরাবর, যে এত ভালো লাগতো জিনিসটা, সেটা আমাকে ছেড়ে দিতে হলো। তো প্লাস আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমার বরাবরই একটা ইচ্ছে ছিল যে মানে একদম সংস্কৃতেই কালিদাস, ভবভূতি, বিশাখ দত্ত ইত্যাদি ইত্যাদি এগুলো সব পড়বো। অনুবাদ পড়ে তো আর একটা সাহিত্যের ঠিকঠাক রসগ্রহণটা করা যায় না। নিজে সেই ভাষাতে পড়লে যতটা সেই সাহিত্যের রসটা পাওয়া যায়, অনুবাদে কখনোই সেটা সম্ভব হতে পারে না। তো সম্ভব না, সেটাও একটা অনুবাদ বড় তো কারণ। তারপরে এতদিন ধরে চাকরি করতে করতে আলটিমেটলি মনে হলো যে না, শুরুটা করা দরকার আর কি, নইলে নিজের একটা সুপ্ত ইচ্ছে সেটা কিন্তু সারা জীবন অপূর্ণই থেকে যাবে। তো সেই কারণেই শেখা। আগের সেশনটাতে যখন আমি সন্ধানটা পেলাম তখন অ্যাডমিশন শেষ হয়ে গেছিল, তো তারপরে এই সেশনটাতে অ্যাডমিশন নিতে পারলাম। এই স্যার। আচ্ছা, তো আপনাদের এই সেশনটা মানে কতদিন ধরে চলছে? এটা স্যার শুরু হয়েছে, যদি ভুল না করি, মে এটা মাসের ভুল যদি মাঝামাঝি। না করি তাহলে 15ই মে থেকে মনে হয় শুরু 15ই হয়েছে। মে, একদম একদম 15ই মে। 15ই মে, হ্যাঁ মানে প্রায় 2 মাস হতে চললো, প্রায় 2 মাস 15ই হতে মেটা চললো। মনে হয় রবিবার পড়েছিল, ওই সোমবারটা থেকে শুরু হয়েছে। 16ই মে, 16ই মে। আচ্ছা, এটা প্রায় রবিবার 2 মাস। পড়েছিল স্যার। আচ্ছা আর আচ্ছা, প্রায় 2 মাস সেপ্টেম্বরের হতে ফার্স্ট চললো। উইকে আমাদের পরীক্ষা হবে, সে মহারাজ যেটা বলেছেন। আচ্ছা, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, জুলাই সেপ্টেম্বরের ফার্স্ট আগস্ট উইকে। সেপ্টেম্বর, এখনো আমাদের হাতে আছে 1.5 মাস আছে, 2 মাস আছে, 2 মাস আছে। তো ঠিক আছে, আমরা তো শুরু করবই। আমি একটা জিনিস জানতে চাই যে আপনারা এর আগে মানে কি কি পড়েছেন, মানে এই 1.5 মাসে আপনাদের। আচ্ছা, আপনাদের আর কি কি ক্লাস নাই? উত্তম স্যার ক্লাস নাই, তাই তো? প্রীতম স্যার নেন আর উত্তম স্যার নেন। আচ্ছা, একজন ম্যাম ক্লাস নিতেন, হ্যাঁ, কৃষ্ণপ্রিয়া ম্যাম নিতেন। কৃষ্ণপ্রিয়া ম্যাম ক্লাস নিতেন, তাই তো? আচ্ছা,
তো আমার এটা জানা প্রয়োজন যে আপনারা মানে কত দূর পড়েছেন, তারপর থেকে আমি শুরু করবো। আপনারা কত দূর পড়েছেন, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, মানে আপনারা কি কি শিখেছেন আমি এটা জানতে চাইছি। শিখেছেন মানে আপনারা পড়ানো হয়েছে আপনাদেরকে, এই অর্থ। হ্যাঁ, তারপরে যেটা হয়নি বা যেটা কম হয়ে গেছে সেটাকে আমরা ম্যানেজ করব। তো আপনারা কতটা পড়েছেন আমি এটা একটু জানতে চাইছি স্যার মানে এই ক্লাসটা তো স্যার আমাদের সংস্কৃত সম্ভাষণের ক্লাস। তো ওই সংস্কৃত সম্ভাষণ নিয়ে ম্যাম বিভিন্ন ধরনের কিছু করাতেন এর আগের বারে, মানে যেরকম সময়গুলো কি বলা হয়, কোন সময়কে কি বলা হয়, তারপরে সম্বন্ধতে আমরা কি বলবো। এর আগের ক্লাসে যেমন এত সময় থেকে এত সময় পর্যন্ত ওইটা শিখিয়েছিলেন। তারপরে কৃতে, মানে একজনের কৃতে দেওয়া আর কি, এইগুলো শিখিয়েছিলেন। তারপরে গল্প বলেছিলেন, মানে মুখে মুখে গল্প বলেছিলেন, ওই কাকস্য কথা আর একটা গল্প বলেছিলেন। তো এই রকম ভাবে আমাদের ক্লাসগুলো হয় স্যার। ম্যাডাম একটা গল্প বলেছিলেন, উত্তম স্যার প্রথম দিন একটা গল্প বলেছিলেন সংস্কৃতে, মানে প্রথম দিন মানে কি প্রথম একটা গল্প স্যার উত্তম স্যার বলেছিলেন, আমাদের পড়িয়েছিলেন। তো এটা মূলত সম্ভাষণমূলক ক্লাস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা সম্ভাষণ। আচ্ছা, আমি তো এই ক্লাসের সিলেবাস আমি একটু জানতে চাইছি। তো প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি সবকিছুই আছে তো? হ্যাঁ, দ্বিতীয়টা হয়েছে, দ্বিতীয়টা সম্ভাষণের ক্লাসে হয়েছে, আর তৃতীয়া তো আমাদের নরমাল ক্লাসে হয়েছে, আর এই ক্লাসে ষষ্ঠী হয়েছে। স্যার হ্যাঁ স্যার বলছি মানে টোটালের উপরে যতটা হয়েছে সেই ক্লাসটা জানতে চাইছেন, না শুধু কৃষ্ণপ্রিয়া ম্যাম যেটা করতেছেন? না, টোটালের উপরে যতটা টোটালের উপরে তাহলে আমাদের কারকের সাধারণ পরিচয় হয়েছে, আর বাচ্যটা হয়েছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ছোট ছোট বাক্য, এই কটুই। তাছাড়া এর থেকে বেশি না। আর পুরুষ বচন সেই ক্ষেত্রে শুধু লট লকারটা হয়েছে, আর কয়েকটা হাতে গোনা 4-5টা মানে সেই শব্দরূপ গুলো, যেমন অকারান্ত, আকারান্ত, ক্লিবলিঙ্গ একটা, এরকম মানে রাম, লতা, কলম, সাধু, মণি, মতি, এইগুলো হয়েছে, শব্দরূপ হয়েছে। আর ওই ভূ ধাতু, গম ধাতু, এটা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ভালো হয়েছে যা হয়েছে। আমরা বর্ণমালা নিয়ে একটু বিশেষ পড়বো। বর্ণমালা, প্রপারলি উচ্চারণ, উচ্চারণ কিভাবে হবে। মোটামুটি হয়েছে বর্ণমালা, হয়ে গেছে স্যার। আপনি একবার পড়াতে পারেন। আমি একবার উচ্চারণের সুবিধার জন্য আমি একবার জাস্ট কাজ করে দিতাম। হ্যাঁ স্যার, আপনি আপনার মতো শুরু করুন, তাহলে বুঝতে পারছেন। শুরু করুন। হ্যাঁ হয়েছে, আপনি একবার পড়ান। হ্যাঁ, আমি সেটাই বলছি। তাহলে একবার কাজ করে দিলে আপনারা ধরতে পারবেন জিনিসটা। একবার যদি মাথায় বসে যায় তো তারপরে তো এটা আরো ইজি হয়ে যাবে। আমরা পড়বো। আমরা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, একটা ভাষা শিখতে গেলে, নতুন কোনো ভাষা বা যে কোনো ভাষা শিখতে গেলে 3-4টে জিনিস খুব জরুরি। প্রথম হচ্ছে ভাষাটাকে শোনা। ফার্স্ট ক্রাইটেরিয়া, ভাষাটাকে শুনতে হবে, প্রচুর শুনতে হবে। কিভাবে শুনবেন, মাধ্যম কি? ইংলিশ, যদি যারা স্পোকেন ইংলিশ পড়ায় বা যারা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেই তো আমরা বেশি কতটা ইউজ করি। স্পোকেন সংস্কৃত আমরা বলি স্পোকেন ইংলিশ, শুধু বলে শোনো, টিভি মারফত শোনো, বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া মারফত শোনো। তেমনি সংস্কৃত পড়তে গেলে না, আমাদের প্রথমে শুনতে হবে, প্রচুর শুনতে হবে। শুনে কি হতো, আমি আমার অভিজ্ঞতা বলবো। আমি তো সংস্কৃত ব্যাকরণ আমার ছিল না, তারপরে তো আমি সংস্কৃত এসেছি। তো আমি কি করে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করেছি, জিনিসগুলোকে বসিয়েছি, আমি সব গল্প করবো। আপনারা যাতে সেখান থেকে ইন্সপায়ার্ড হন, আমি চেষ্টা করবো। ফার্স্ট ইয়ারে আমাদের সব সংস্কৃতই হতো। A to Z ফার্স্ট ইয়ার থেকে আমাদের সব সংস্কৃত। একটা ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, তার কাছে এই সংস্কৃত জগৎটা নতুন। ক্লাস 11-12-এও কি সংস্কৃত পড়ানো হয়? ফলে হয় না, তো কলেজেও হয় না হয়তো, যাই হোক। তো আমরা কিচ্ছু বুঝতে পারতাম না। স্যারদের প্রশ্ন করতাম, স্যার আমরা তো সংস্কৃত বুঝতে পারছি না,
স্যারেরা পড়িয়ে চলে যাচ্ছে, আমরা কিছু বুঝতেই পারছি না। বলছে একজন স্যার বলেছিলেন আমাকে যে দেখো, বোঝার কোনো দরকার নেই, এখন বোঝার কোনো দরকার নেই, তোমার কানটাকে আগে পরিষ্কার করো। আমরা এটাকে বলি শ্রবণ সংস্কার। শোনো শোনো শোনো, কি করে উচ্চারণ হচ্ছে, আহম গৃহম গচ্ছামি, উচ্চারণ হচ্ছে, শোনো। তারপরে কিভাবে উনি উচ্চারণ করছেন, ওনার গঠনগত দিক তুমি বিচার করো। এইরকম আমরা শুনতে 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 আমাদের কানে একটা শ্রবণ সংস্কার পৌঁছে গেছিল, হয়ে গেছিল। তারপরে ঠিক 6 থেকে 1 বছর পর আমরা জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিয়েছিলাম একদম। ও আচ্ছা, এটা তো আমার কানে পরিচিত, আমি তো এটা জানি, আমি তো এই শব্দটা শুনেছি। শব্দ শোনার জন্য, শব্দ শুনে এটা এই পদ অহম গৃহম গচ্ছামি, অহম গৃহম গচ্ছামি, এই পদগুলো তো শনাক্তকরণ করা প্রয়োজন। তাই শুনে শুনে প্রথমেই বলা হয় যে শোনো শোনো শোনো। তারপরে লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, ঠিক আছে। তো তারপরে কি বলতে হবে, তারপরে সম্ভাষণ করতে হবে। শোনা, লেখা, বলা, এই তিনটি যে যত বেশি পরিমাণে করবে তার ভাষার দক্ষতা তত বেশি পরিমাণে হবে। এইটাই মূল পয়েন্ট। শুনতে হবে, লিখতে হবে, পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে, পড়তে হবে, এই তিনটেই কাজ, এই তিনটে কাজ। এবারে শুনবো কিভাবে, লিখবো কিভাবে, পড়বো কিভাবে, তার জন্যই আমাদের এসব ক্লাস। কিভাবে পড়বো, কিভাবে লিখবো, কিভাবে শুনবো, তার জন্যই এই ক্লাস আমাদের। তো আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব যাতে আপনাদের সর্বাঙ্গীন উন্নতি হয়। তো আমি শুরু করবো এবারে। তো আমার মতো করে আমি শুরু করছি, ওকে। তো আমি কিছু একটু রিভিশন করিয়ে আমার বিষয় স্যার হালকা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথাটা একটু কেটে কেটে ক্লিয়ার আসছে, কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। আমার কথা কেটে কেটে আসছে? হ্যাঁ স্যার, মানে ক্লিয়ার আসছে না, ঠিক আটকে যাচ্ছে না। হ্যাঁ, আটকাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, দেখছি দেখছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করবো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। লেখা আছে দেখুন, সংস্কৃত ভাষা প্রবেশः, সংস্কৃত ভাষা প্রবেশः। গোটাটা একটা শব্দ, বিভিন্ন পদাংশ মিলিয়ে একটা শব্দ হয়। এখানে 3টে পদাংশ আছে, সংস্কৃত ভাষা প্রবেশः। বোঝা যাচ্ছে সংস্কৃত ভাষা, সেখানে প্রবেশ কিভাবে আমাদের হবে, আমরা সেখানে কিভাবে প্রবেশ করব, একদম প্রথমেই আমরা কিভাবে সেখানে প্রবেশ করব, সংস্কৃত ভাষা প্রবেশः। আপনারা জানেন, আমি জাস্ট একটু ওভারঅল একটু জাস্ট স্ট্রাকচার দিয়ে আমি চলে যাব। প্রথমেই আমাদেরকে বর্ণমালার জ্ঞান অর্জন করতে হবে। বর্ণমালা 2 ধরনের বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যারা নিজেরাই উচ্চারিত হতে পারে, অন্য কারোর সাহায্য অপেক্ষা করে না, স্বরবর্ণ। যারা উচ্চারিত হওয়ার জন্য অন্যের সাহায্য অপেক্ষা করে, ব্যঞ্জন বর্ণ। জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু এই স্বরবর্ণের উচ্চারণ কিভাবে করব, স্বরবর্ণের উচ্চারণ আমরা কিভাবে করব? স্বরবর্ণকে আমরা যদি দেখি, আপাতত দৃষ্টিতে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
অল্প স্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। একটা অল্প স্বর, একটা দীর্ঘস্বর। অল্প স্বর কোনগুলো, দীর্ঘস্বর কোনগুলো? যেগুলো উচ্চারিত হতে অপেক্ষাকৃত কম সময় লাগে সেগুলো অল্প স্বর। অ, ই, উ, রি, লে, এগুলো উচ্চারিত হতে অপেক্ষাকৃত কম সময় লাগে। যাদের উচ্চারণে বেশি সময় লাগে তারা দীর্ঘস্বর। আ, ই, উ, রি, লি, এ, ঐ, ও, ঔ, এইগুলো সব আমাদের দীর্ঘস্বর। এইখানেই যদি আপনাদের এই ধারণাটা একদম পরিষ্কার থাকে যে অ, আ এগুলো তো আছে, কিন্তু এদের উচ্চারণটা আমরা করব কিভাবে, এইটা আপনারা যদি নির্ধারণ করতে পারেন, এখানেই অর্ধেক কাজ শেষ। এখানেই অর্ধেক কাজ শেষ। উচ্চারণের জন্য আমি বলছি, এখানেই আপনাদের অর্ধেক উচ্চারণ হয়ে যাবে। যেটা যেমন উচ্চারণ সেটাকে তেমন উচ্চারণ করতে হবে। অ, কতক্ষণ সময় লাগলো, কিন্তু যখনই আ বলছি সময়টা অপেক্ষাকৃত দ্বিগুণ লাগছে, তাই না? অ এর তুলনায় আ যদি উচ্চারণ করি সময়টাও আমাদের প্রায় দ্বিগুণ লাগছে। আ, 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 ই, ই, উ, উ, রি, রি, লি। প্লুতো লিডি এর প্রয়োগ নেই, ছাড়ুন। এ, ঐ, ও, ঔ, আম, এটার উচ্চারণ আমরা বাঙালিরা করি, অং অং করি, তাই না? আশা করি আপনারা শিখেছেন। হ্যাঁ, আপনারা শিখেছেন আশা করি। আম, আরেকটা আহা, আরেকটা আহা। বিসর্গের উচ্চারণ আমরা সবসময় একটা হ যোগ করব। অ আছে, বিসর্গ আহা। আমি উচ্চারণ করছি, দেখুন। অ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, ঐ, ও, ঔ, আম, আহা। তার মানে এখানে অ, ই, উ, রি, লি, পাঁচটা হচ্ছে হ্রস্ব স্বর। আ, ই, উ, রি, এ, ঐ, ও, ঔ। কটা? 1 2 3 4 5 6 7 8 দীর্ঘস্বর। তো এইখানেই আমাদেরকে ব্যাপারটাকে পরিষ্কার করে নিয়ে যেতে হবে সামনের দিকে। কেউ উচ্চারণ করবেন অভ্যাসের জন্য? করবো স্যার, বলবো স্যার। একজন 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 করে, একজন একজন করে। হ্যাঁ নিশ্চয়, বলুন। অ, অ, আ, ই, না ই, না না, অ, 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 এত সময় নেব না। অ, অ, শুনুন। অ, 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 দেখুন আ, আপনি অ, অ, আপনি অ বলছেন না, দেখুন একটা ওকার ওকার শোনাচ্ছে। আমি আমি অ বলছি, আচ্ছা, দেখুন। আ, 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 মানে আমরা আ, আমরা আটাকে যদি হাফ উচ্চারণ করি যেমন শোনাবে, সেটাই অ্যাকচুয়ালি অরিজিনাল অয়ের উচ্চারণ। আমরা আ, আটাকে যদি হাফ উচ্চারণ করি, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আ, 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 ই, আ, আ, ই, হ্যাঁ আস্তে 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 আস্তে। আ, আ, বলুন। আ, আ, আমি আ, আমি একবার বলবো, আপনি দুবার বলবেন। হ্যাঁ, আ, অ, আ, দুবার। হ্যাঁ, আ, 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 ই, 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 দুবার। হ্যাঁ, ই, 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 উ, 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 রি, 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 আ, 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 রয় হচ্ছি না, রি, 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 হ্যাঁ, রি, রি, লি, হ্যাঁ তেমনি লি, 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 লি না, লি না, লি, লি। রি, আপনারা এরকম উচ্চারণ করুন, লয়ে রফালা হস্যি, কেমন উচ্চারণ হবে? রি,
হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ লুড়ি। তো দীর্ঘ লুড়ি, লুড়ি এর প্রয়োগ লুড়ি। নেই, তো ছেড়ে দিন। হ্যাঁ, একটা দিন লক্ষ্য করবেন এ ওই ও ও এরা প্রত্যেকে স্বয়ং দীর্ঘই। আপনার মনে হতে পারে এ হ্রস্ব ওই দীর্ঘ বা ও হ্রস্ব ও দীর্ঘ, এমন না, এরা প্রত্যেকেই দীর্ঘ। ওকে, এ এ এ আই 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 ও ও ও ঔ ঔ ঔ আম 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 আহা। আহা আহা। খুব ভালো। আর কেউ অভ্যাস করতে চান? স্যার আমি বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলুন। অ আ ই ই উ উ রি রি লি এ ওই ও আউ অং আহা। আং নাস্তি আম 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 আহা আম আহা আম আহা। আম আহা। ঠিক আছে স্যার। হুম, হুম। তার মানে আমরা কটা হ্রস্ব স্বর পেলাম? চারটে, পাঁচটা না হ্যাঁ, চারটে, আপনারা চারটে। প্রত্যেকে খাতায় নোট করুন, হ্যাঁ লিখে রাখুন, তাহলে আপনাদের গোলাবে না বাবা এটা দীর্ঘস্বর নাকি হ্রস্ব স্বর, গুলিয়ে যাওয়ারই কথা। ওকে, তাই জন্য 5টা স্যার। হ্যাঁ, 5টা কি কি? অ ই উ রি লি। হ্যাঁ, অ ই উ রি লি। 5টা হচ্ছে হ্রস্ব স্বর। দীর্ঘস্বর কটা পড়ে রইল? আ ই উ রি এ আই ও ঔ। 8টা দীর্ঘস্বর, 8টা। নোট করুন, নোট করুন। হ্রস্ব স্বর 5টা, দীর্ঘস্বর 8টা। রি রিটা রি রি স্যার 8টা 9টা হয়ে যাচ্ছে না? দীর্ঘ লৃ এর গ্রহণ করতে হবে না, আমার লেখা হয়ে গেছে এখানে, কিন্তু দীর্ঘ লৃ এর গ্রহণ করতে হবে না, কারণ এটার বহুল প্রয়োগ নেই। স্যার হর্ষ স্বর 5টা স্যার, তাহলে কি অ ই উ রি লৃ। ও রি রি রি। ঠিক আছে। রি হ্রস্ব রি আর হ্রস্ব লৃ। দীর্ঘ লৃ একটা লিখেছি দেখুন এর আগে লৃ, ওর অ্যাকচুয়ালি প্রয়োগ নেই, কিন্তু একটা গ্রন্থ আছে সংস্কৃতে, আমি গ্রন্থটার নাম বলছি। গ্রন্থটার নাম হচ্ছে পাণিনীয় শিক্ষা বলে একটা গ্রন্থ আছে। পাণিনীয় শিক্ষা বলে একটা গ্রন্থ আছে। সেইখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কটা বর্ণ, তখন এই দীর্ঘ লিরিকারেরও গ্রহণ করা হয়েছে। এটা শাস্ত্রীয় ব্যাপার, কিন্তু আমাদের লৌকিক প্রয়োগের জন্য দীর্ঘ লির মাত্রা মানে দীর্ঘ লির ব্যবস্থা নেই। ওকে, দীর্ঘ লির ব্যবস্থা নেই। তো কটা বর্ণ পেলাম? মোট স্বরবর্ণ কটা পেলাম? স্যার হ্যাঁ বলুন। আমি না শুনতে পাচ্ছি না আপনার কথা, অনেক মানে মনে হচ্ছে যেন দূর থেকে বা আস্তে আস্তে আসছে। বলছি রিয়ের উচ্চারণটা আরেকবার করবেন? রিকারের উচ্চারণ? হ্যাঁ হ্যাঁ, আরেকবার করবেন একটু? হ্যাঁ নিশ্চয়ই। রি 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 আর লৃ লৃ। লয় রফালা হস্তি যেমন উচ্চারণটা হয় লৃ, আর রয় রফালা হস্তি যেমন উচ্চারণ রি। জিভটাকে জাস্ট টুইস্ট হবে, রি। বুঝতে পেরেছি, জিভে আসছে না। হ্যাঁ অভ্যাস, তাই বললাম, অভ্যাস অভ্যাস। আপনি লয় রফালা দিন, লয় রফালা কেমন উচ্চারণ হবে? ল র, তাই না? ল উচ্চারণ করুন, র র হস্তে দিয়ে দিন রি। জিভটাকে জাস্ট টুইস্ট হবে, হ্যাঁ লৃ। তেমনি রি
রি। তো এই হচ্ছে আমাদের উচ্চারণ। আপনারা অনেকে জানবেন, তা সত্ত্বেও যাদের একটু অভাব ছিল তারা সমৃদ্ধ হবেন আমি আশা করি। মনে রাখতে হবে আমাদের হ্রস্ববর্ণ 5টা, তো স্বরবর্ণের ক্ষেত্রে ওই 5টা বর্ণেরই ওই রকমই উচ্চারণ হবে। ওর থেকে 1 ফোঁটা বেশি উচ্চারণ করাও পাপ। ওর থেকে 1 ফোঁটা বেশি উচ্চারণ করাও পাপ। জানেন একটা গল্প আছে সংস্কৃতে? বলুন স্যার। কি গল্প স্যার? এটা যারা এমএ করেছেন তারা শুনে থাকবেন। ইন্দ্রকে নিয়ে গল্প আছে। ইন্দ্র তো বাঘ বজ্র যজমানম হিনস্তি। বাঘ হচ্ছে এক ধরনের বজ্রের দেবতা। বাঘ দেবতা না বলা ভুল, বাঘকে বজ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই বজ্র কি করবে? হ্যাঁ, সেই বজ্র কি করবে? যে ভুলভাল উচ্চারণ করবে তার মাথায় গিয়ে বসবে। এই বজ্র যেমন বজ্রপাত হয়, তো সেই বাঘরূপী বজ্র যে ভুল উচ্চারণ করবে তার মাথায় গিয়ে বসবে। এইরকম একটা ঘটনা আছে। ইন্দ্র ঘটনাটা এরকমই। যথেন্দ্র শত্রু স্বরতো পরাঘাত। নিয়ম এরকম, যেই বর্ণের যেমনটা উচ্চারণ বিধি সেই বর্ণকে তেমন ভাবেই উচ্চারণ করা বিধেয়, না কম না বেশি। যেই বর্ণের যেমন উচ্চারণ সেই বর্ণের উচ্চারণ প্রবণতা ততটাই, একটু বেশিও না। ওকে? হ্যাঁ ঠিক আছে, গল্পটা আমি কলেজে পরে বলবো, এখন ছাড়ব। তো এই হচ্ছে স্যার একটা কথা বলবো, বলছি এই 5টা বর্ণ ছেড়ে বাকিগুলো কি দীর্ঘস্বর? বাকিগুলো দীর্ঘস্বর না। আমি দীর্ঘস্বর উচ্চারণ প্লুত লিকারটাকে কেটে দিন, এটাকে গ্রহণ করতে হবে না। আর আহা ওইগুলোকেও ছেড়ে দিন। এই 3টে ছেড়ে বাদ বাকি যেগুলো পড়ে আছে, কটা পড়ে আছে গুনুন, কাউন্ট করুন। এই 3টেকে ছেড়ে দিয়ে দীর্ঘস্বর কটা পড়ে আছে কাউন্ট করুন। 8টা। হ্যাঁ স্যার 8টা। হ্যাঁ লিখে রাখুন, 5টা হ্রস্বস্বর, 8টা দীর্ঘস্বর। তাহলে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার থাকবে। তাহলে আপনারা গোলাবেন না যে অমের গ্রহণ হবে না, আহা গ্রহণ হবে না, রি গ্রহণ হবে না। বাদ বাকিগুলো হ্রস্ব বর্ণকে ছেড়ে এগুলো, এই হ্রস্ব স্বরকে ছেড়ে এগুলো দীর্ঘস্বর। 5টা হ্রস্ব স্বর পেয়েছি, 8টা দীর্ঘস্বর পেয়েছি। সব মিলিয়ে স্বরবর্ণের সংখ্যা কটা দাঁড়ালো? 13। হ্যাঁ, তো দেখুন আমরা সবাই জানি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এটা, কিন্তু অ্যাকচুয়ালি সংস্কৃত স্বরবর্ণ কটা? ক্লিয়ার হলো? কটা স্বরবর্ণ সংস্কৃতে? 16টা। 13। মানে স্যার সবগুলো মিলিয়ে বলছিলাম, ওই রিটা প্লাস অম অহ সব মিলিয়ে বলছিলাম। আমি সব মেলাতে বলছি না, আমি জাস্ট এখানে লিখেছি বলে আপনারা লিখে রাখুন, মনে রাখুন। 5টা হচ্ছে হ্রস্বস্বর, 8টা হচ্ছে দীর্ঘস্বর, সব মিলিয়ে 13টা হচ্ছে স্বরবর্ণ। লিখে রাখুন, হ্যাঁ, সব মিলিয়ে 13টা স্বরবর্ণ। ওকে, সামনে যাই। হ্যাঁ এগুলো নোট করে রাখুন। হ্যাঁ, এগুলো ছোট ছোট জিনিস মনে হলেও ভুলানো জিনিস, একদম বাচ্চাদের। নার্সারিতে আমরা বাবা শেখাই ছেলেদের। তো এখন আমরা সেই সময় চলে গেছি, এরকম ভাবতে হবে। আর একটা কথা মনে, মানে এরকম ভাববেন যে আমিও ভেবেছিলাম যে যখন আমরা কোনো কিছু শুরু করছি না, আমরা একদমই নার্সারির বাচ্চাদের মতোই। আমাদেরকে যেমনটা বোঝানো হবে আমাদেরকে সেইটাই বুঝতে হবে। আপনারা অনেকে অনেক কিছু জানেন, নিশ্চয়ই জানেন, নিঃসন্দেহে জানেন, আমি সেখানে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা একদম বাচ্চাদের মতো যদি হয় না, তবে আমরা শিখতে পারবো, নতুন জিনিসকে ক্যাচ করতে পারবো। আপনাদের হয়তো ওর থেকেও ভালো প্রসেস জানা আছে, কিন্তু ঠিক আছে, জানা থাকুক। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমরাও করেছি, আমাদেরও মহারাজরা বলতো যে একদম বাচ্চাদের মতো মন রাখো, যাতে তোমরা আমরা যেটা করাচ্ছি সেটা গ্রহণ করতে পারো। আচ্ছা, আমি স্বরবর্ণর ঝামেলা এখানে মেটালাম। আমি নেক্সট ক্লাসে প্রত্যেককে জিজ্ঞেস করব কটা হ্রস্বস্বর, কটা দীর্ঘস্বর, তাদের কেমন উচ্চারণ। হোমওয়ার্ক বোঝা গেল? হ্যাঁ স্যার। তো স্বরবর্ণ তো আগেও শিখেছেন, কিন্তু স্বরবর্ণ কটা
এটা একটু নতুন লাগলো না? হ্রস্ব স্ব দীর্ঘ স্ব। হ্যাঁ স্যার। তাই জন্যই সবকিছুই কিছু নতুনত্ব থাকে। ব্যঞ্জনে আরো নতুনত্ব দেখুন। ব্যঞ্জন বর্ণের কেমন উচ্চারণ হবে। এই কয়েন নিচে হলন্ত লেখা আছে না, এর উচ্চারণই অসম্ভব, এর উচ্চারণই হবে না, এর উচ্চারণ অসম্ভব, কেউ উচ্চারণ করতে পারবে না। কেন স্যার? ক উচ্চারণ করছি তো, যখনই ক উচ্চারণ করছি না, কয়ের সঙ্গে অ জুড়ে আছে, তাই না? ব্যঞ্জন বর্ণ নিজেরা উচ্চারিত হতে পারে না, উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। ক নিচে একটা হলন্ত দেওয়া আছে দেখুন, ওর উচ্চারণ অসম্ভব, ওর উচ্চারণ হওয়া সম্ভব না। যখন ওর সঙ্গে একটা অযোগ করবো না, তখনই ওর উচ্চারণটা আসলে হবে। ক কা কা, এর সঙ্গে একটা অ জুড়ে আছে, তো আমরা জানি। আমি উচ্চারণটা করি, হ্যাঁ। কা, নট ক, না ক, এটা কি? কা, কি? কা, এতটাই, হ্যাঁ। কা, কা কে বলার হাফ করে দিন, কা হাফ করে দিন, কা কা, খা খা, গা গা, ঘা ঘা, ngা ngা ngা, তাহলে কি দাঁড়ালো? কা খা গা ঘা ngা, কা খা গা ঘা ngা। ওকে, ক বর্গ গেল। খ চ বর্গ, চা চা ছা চা ছ যা ঝা ইয়া চা ছা যা ঝা ইয়া টা ঠা ডা ঠা ণা টা ঠা ডা ঠা ণা তা থা দা ধা না তা থা দা ধা না পা ফা বা ভা মা পা ফা বা ভা মা। এই 25টা বর্ণ কি বলা হয় আপনারা জানেন? কি বলা হয়? বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ না 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 না, স্পর্শ বর্ণ। কেন স্পর্শ বর্ণ বলা হয় এরও কারণ আছে। এই বর্ণগুলো যখন উচ্চারণ হচ্ছে না, কিছু স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, তাই জন্য এগুলো স্পর্শ বর্ণ। স্যার কি স্পর্শ করছে? আমি আসবো, বলেছি না আজকে আমরা শুধু বর্ণমালা নিয়েই পড়বো 1-1.5 ঘন্টা। তো নতুন নতুন জিনিস আছে, আপনারা শিখবেন, দাঁড়ান। হ্যালো, তো আমি আরেকবার উচ্চারণটা করছি, ভালো করে ধরুন। হ্যাঁ, কা খা গা ঘা ngা। এই উচ্চারণের মধ্যে দেখুন বর্ণের দ্বিতীয় আর বর্ণের চতুর্থ বর্ণকে কি বলা হয়? মহাপ্রাণ। যেই বর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি দম লাগে, প্রাণ লাগে, প্রাণ মানে বায়ু, প্রাণ বায়ু অপেক্ষা বেশি লাগে, তাকে বলা হয় মহাপ্রাণ। যেগুলি নর্মাল উচ্চারিত হয়, সাধারণভাবে উচ্চারিত হয়, সেগুলি অল্প প্রাণ। বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম এই 3টে বর্ণ হচ্ছে অল্প প্রাণ, এদের উচ্চারণ অনায়াসে হয়ে যায়, কোনো এক্সট্রা দম লাগে না। কিন্তু বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণের উচ্চারণ প্রচুর দম লাগে। দেখুন, ক নর্মাল বলে দিতে পারবেন, কা গা ngা, কা গা ngা, কিন্তু খ আর ঘ আপনি যদি নর্মাল বলে দেন না, ভুল উচ্চারণ। আপনি যদি খ দ্বিতীয় বর্ণ খ, চতুর্থ বর্ণ ঘ, এটাকে নর্মাল উচ্চারণ করে দেন না, তাহলে আপনার উচ্চারণ ভুল আছে। বা আমি যদি নর্মাল উচ্চারণ করে দিই, আমার উচ্চারণ ভুল আছে, বুঝতে হবে। তাহলে কি উচ্চারণ হবে অ্যাকচুয়ালি? খা খা খা। একটা ভিতর থেকে কষ্ট হবে উচ্চারণ করতে, তাই না? মহাপ্রাণ। জানেন তো একটা কথা আছে, মহারাজরা বলতেন আমরা যখন পড়তাম, এই উচ্চারণ শিখতে গেলে না, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বাড়িতে যে আয়না আছে, আয়নার সামনে উচ্চারণ করা প্রয়োজন, নিজে নিজে আয়নার সামনে উচ্চারণ করা প্রয়োজন।
সঠিক উচ্চারণ করলে আপনাকে মানুষ মনে হবে না, আপনাকে বানর মনে হবে। মহারাজ বলতেন আমাদের, তোমরা যদি উচ্চারণ করার সময় তোমাদের মুখ মানুষের মতোই থাকে না, উচ্চারণ হচ্ছে না, তোমার উচ্চারণ হচ্ছে না, বুঝতে হবে কি করতে হবে, মুখটাকে বানরের মতো দেখাতে হবে। নিঃসন্দেহে মুখটা বানরের মতোই হবে। আপনারা একবার চেষ্টা করুন, আমি বলে দেওয়ার পরে দেখবেন আপনাদের, আমারও মুখ বানরের মতোই হয়ে যায়। কেন হয়েছে আমি সব বলবো, সব আমি বলবো, দিদিবিতে সব আছে। ওকে, তো কা, খা, গা, ঘা, ngা, চা, ছা, যা, ঝা, ইয়া, টা, ঠা, ডা, ঢা, ণা, তা, থা, দা, ধা, না, বা, ফা, বা, ভা, মা। এই 25টি বর্ণ স্পর্শ বর্ণ, কোন না কোনো জিনিসকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাই জন্য এরা স্পর্শ বর্ণ। তাই জন্য এরা স্পর্শ বর্ণ। কে উচ্চারণ করবেন? কে উচ্চারণ করবেন? করবো স্যার। আচ্ছা, একজন করে। আমি প্রত্যেকে সুযোগ দেবো, একজন ক বর্গ বলবেন, একজন চ বর্গ বলবেন, এইভাবে। তো আমি প্রেজেন্ট করছি স্ক্রিন, যেহেতু আমি আপনাদের নাম দেখতে পাচ্ছি না, তো আপনারা বলুন, এক এক করে বলুন কে বলছেন, বলুন কে বলবেন। স্যার বলবো? হ্যাঁ নিশ্চয়ই। কা, খা, গা, ঘা, না, চা। না না না, ওই একটা বর্গই বলুন, আর একবার বলুন। কা, খা, গা, ঘা, না। আমার একবার শুনুন, তারপরে একবার বলুন। কা, 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 খা, না না, ক, ক, কা, 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 খা, 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 খা। খা। আপনার অধিক দম আসছে না, অধিক দম লাগান। খা, 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 হ্যাঁ, খা, গা, 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 ঘা, ঘা, খা, ঘা, হ্যাঁ, না না না, 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 না। আপনার উঙো, আমরা বাংলায় উঙো বলি না, উঙো বলি তো। হ্যাঁ, উঙা, 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 ওই লাস্টেরটা এখানে উচ্চারণ হবে, কেবল উঠে উচ্চারণ হবে না, তোমার লাস্টেরটা উচ্চারণ হবে। উঙা, হ্যাঁ, উঙা বলি, এখানে লাস্টে উচ্চারণ হবে না, না, না। এটা স্যার অভ্যেস করতে হবে, একটু একটু অভ্যেস না করলে স্যার এটা হবে না। অভ্যাস তো করতে হবে নিশ্চয়ই, তাই না বললাম, অভ্যাস অবশ্যই করতে হবে। তো আমরা বাংলায় কি উচ্চারণ করি দেখুন, উঙা, উঙা উচ্চারণ করি তো, উঙো, হ্যাঁ, উঙো বলি তো, ওই লাস্টেরটাকে ঙা, সংস্কৃত উচ্চারণ করলে লাস্টের টুকু নেই, ঙা, ঙা, ঙা। বাচ্চাদের আমরা বলি না, বাচ্চাদের আমরা বলি ঙা, অ্যাকচুয়ালি উঙর। ওকে, ক, চ বর্গ কেউ বলুন, চ বর্গ কেউ বলুন। হ্যাঁ বলুন, বলুন। চা, ছা, যা, ঝা, ñা। ইয়া, কনফিডেন্ট নিয়ে বলুন, ইয়া, আত্মবিশ্বাস নিয়ে বলুন, ইয়া। ñা, ঠিক বলেছেন আপনি, ইয়া। ñা। নেক্সট, ট বর্গ। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ নিশ্চয়ই। ট, ঠ, ড, ঢ, ন। একটু জোরে জোরে বলো, একটু জোরে বলুন। ট, ঠ, ড। আমরা টক খাই না, আমরা টক খাই, টক খেলে আমরা কি করি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওয়েট। আমরা টক খেলে কি করি? টাকরি মানে না, এরকম করি না। হ্যাঁ, ট বর্গ টাকরি মেরে উচ্চারণ করতে হয়। ট, 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 টাকরি, ট, 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 ট। তো যখন ট উচ্চারণ করছেন, জিপটার স্থান দেখুন, জিপটা কোথায় গিয়ে টাচ করছে? একদম উপরে কোথাও গিয়ে টাচ করছে না? টা, টা, টা। সবাই উচ্চারণ করেন মনে মনে, জিপটা দেখুন উপরে কোথাও একটা জায়গায় টাচ করছে, ওই জায়গাটাকে কি বলা হয় জানেন? মূর্ধা। মূর্ধা, ওই জায়গাটাকে বলা হয় মূর্ধা। জিপটা ওখানে টাচ করছে দেখুন, তাই জন্যই স্পর্শ বর্ণ না, টাচ করছে। ক,
উচ্চারণ হচ্ছিল না, টাচ করে উচ্চারণ হচ্ছিল। চ টাচ করছিল, ট টাচ করবে, ট টাচ করবে, প টাচ করবে। এই 25টি বর্ণ টাচ করেই উচ্চারিত হবে, তাই জন্যই এরা স্পর্শ বর্ণ, স্পর্শ করে উচ্চারণ হচ্ছে কোনো কিছুকে। ওকে, তো বলুন ট ট ট ঠ ঠ ঠ ঠ ড ঠ ড ঢ ঢ ঠ ঠ র। এইটা সবাই সমস্যা হবে আমি মনে হচ্ছে। র র র র হ্যাঁ হয়েছে, হ্যাঁ গুড 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 গুড, দারুণ হয়েছে। র র র রয়ের সঙ্গে, রয়ের সঙ্গে একটা ন যোগ করুন। র র র র র র র। গুড। নেক্সট, ত বর্ণ উচ্চারণ করা সব থেকে সোজা। ত ত বর্ণের উচ্চারণ সব থেকে সোজা। বলবো? লক্ষ্য করুন, হ্যাঁ উচ্চারণ করার আগে লক্ষ্য করুন যে ত যখন উচ্চারণ করছি আমার মুখের অবস্থানটা কি, জিভ কার সঙ্গে টাচ করছে? স্যার দন্ত। কোন দন্ত, উপরের না নিচের? উপরে। উপরের। তাই কি উপরের দাঁতে টাচ করলে আপনি বলতে পারবেন তো? কোন দাঁত টাচ করছে? তালুতে তো। নিচের দাঁত টাচ করছে। দন্ত দন্ত। স্যার উপরের দুটোই দাঁত যদি টাচ করে, দুটোই দুটোই হবে। না না হবে না, উপরের দাঁত হবে না। দেখুন আপনারা, উপরের দাঁত হবে না। আপনারা কাজ করুন, জিভটাকে উপরের দাঁতে টাচ করিয়ে ত উচ্চারণ করার চেষ্টা করুন। হয় কিনা দেখুন, দেখুন জিভটা খুলে যাচ্ছে, জিভটা কোনো থাকছে না। হ্যাঁ স্যার খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে না? হ্যাঁ কাজ স্যার। করুন, জিভটাকে নিচের দাঁতে ঠেকিয়ে দিন। এবার উচ্চারণ করুন তা 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 হ্যাঁ। তা ঠা টা ঠা তা ঠা টা ঠা না। সব থেকে সোজা হচ্ছে পা। দুটো ঠোঁটকে জুড়ুন, দুটো ঠোঁটকে জুড়ে দিন, উচ্চারণ করুন পা পা পা। উচ্চারণ করুন পা ফা। এখানেই একটা রহস্য লুকিয়ে আছে, জানেন তো? সংস্কৃত, আমরা বাংলায় কি জানি, পেট কাটা বা এমনি বা দুটোই সমান। সংস্কৃতে এখানেই পার্থক্য, দুটোর উচ্চারণের জন্য পার্থক্য হয়ে যায়। পেট কাটা বা উচ্চারণ কেমন হবে? দুটো ঠোঁট জুড়ে পেট কাটা বা উচ্চারিত হবে। কিন্তু পরের একটা ব আছে আলাদা, বা অন্তস্থ বা, ওইটা উচ্চারণ হতে গেলে কিন্তু দুটো ঠোঁট জোড়ার কোনো প্রয়োজন নেই। তো ঠোঁটের ভাব ভঙ্গি দেখেই আমরা ব উচ্চারণ করি, এইটাই ট্রিক্স। দুটো ঠোঁটকে জুড়ুন, বা বা বা, উচ্চারণ করুন বা বা। তো এটা হচ্ছে পেট কাটা বর্গীয় ব, বা বর্গীয় ব। পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা। তো এই ব, যেমন বালক, উচ্চারণ করুন বালাকাহা বালাকাহা। দুটো ঠোঁট জুড়ে উচ্চারণ করতে হবে, বালাকাহা। দুটো ঠোঁট জুড়ে উচ্চারণ করতে হবে, বালাকাহা। কিন্তু যদি বলি বিদ্যালয়, দুটো ঠোঁট জোড়ার কোনো প্রয়োজন নেই, বিদ্যালয়ঃ বিদ্যালয়ঃ। তো বালাকাহ আলাদা উচ্চারণ, বিদ্যালয় আলাদা উচ্চারণ। বর্ণ যেহেতু কোথাও না কোথাও স্পর্শ করে উচ্চারিত হয়, তো কি কি স্পর্শ করে আমরা পরে দেখবো। তাই জন্য এই 25টি বর্ণকে বলা হয় কি? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ। এরপরে 4টে বর্ণ আছে, ইয়া, রা, লা, ওয়া। দেখুন এই ওয়া, দেখুন ওয়া ওয়া ওয়া। আপনারা এক কাজ করুন, ওয়া উপরের দাঁতটাকে নিচের ঠোঁটে রাখুন, উপরের দাঁত নিচের ঠোঁট, ওয়া 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 ওয়া। এটা হচ্ছে আসল ওয়া। আর বা, একটা হচ্ছে ওয়া, একটা বা। দুটো বয়ের পার্থক্য আছে তো উচ্চারণগত। একটা হচ্ছে দুটো ঠোঁট জুড়ে উচ্চারিত হবে, সেটা হচ্ছে বর্গীয় ব, বালাকাহা। আরেকটা ঠোঁট, আরেকটা ব, ব উপরের দাঁত আর জিভ, ব, এই ঠোঁট, ব ব ব। তো এইভাবে একটা পেট কাটা বা, একটা
व এর উচ্চারণ সম্ভব। ওকে, তো ইয়া, রা, লা, ওয়া এই চারটে বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ, এই চারটে বর্ণ হচ্ছে অন্তঃস্থ বর্ণ। আরো চারটে বর্ণ আছে, সেই চারটে বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। এখানেই আসল গন্ডগোলটা লুকিয়ে আছে, তিনটে সকালের উচ্চারণ। এটাই ঠিক আছে, হ্যাঁ কঠিন হ্যাঁ নেই, স্যার কঠিন। আমি ট্রিক্স বলে দেবো, কঠিন কিচ্ছু না, আপনারা উচ্চারণ করতে পারবেন, আমি আমাদের ট্রিক্স বলে দেবো। তো দেখুন, শা কালবে শা 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 শা। আমরা জেনারেলি বাংলাতে এই শটাকে উচ্চারণ করি, বাংলাতে আমরা যে স্বর উচ্চারণ করি না সেটা অ্যাকচুয়ালি স্যার আমার একটা প্রশ্ন আছে। হুম, স্যার বলছি বর্গীয় বাটা তো দুটো ঠোঁট জুড়ে উচ্চারণ হয় ব, আর বা। অন্তস্থ, বা। হ্যাঁ ব, আর অন্তস্থ হ্যাঁ। বটা তাহলে স্যার কি করে উচ্চারণ হবে, মানে ভেতর থেকে ওয়া? অন্তস্থ বর্ণটা আপনার উপরে দাঁত, আপনার উপরে দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে, ওয়া ওয়া ওয়া। ওখানে দুটো ঠোঁট কিন্তু জুড়বে না, উপরের দাঁত আপনার নিচের ঠোঁটকে স্পর্শ করবে। আমি এই এই বর্ণগুলোর উচ্চারণ স্থানে আসবো, যখন উচ্চারণ স্থান পড়াবো তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো একদম জলরবাদ তরলাম হয়ে যাবে, আর আরো ক্লিয়ার হয়ে যাবে। ব, উপরের বকারের উচ্চারণে অ্যাকচুয়ালি দন্ত ওষ্ঠ বলা হয়, দন্ত ওষ্ঠ মানে দাঁত আর ঠোঁটকে সমেত বকার উচ্চারিত হবে। দাঁত মানে উপরের দাঁত আর নিচের ঠোঁট। ব ব, দেখুন যখন উচ্চারণ করবেন উপরের দাঁত আপনার নিচের ঠোঁটে টাচ করবে, ব ব। তো তালবের স্বর উচ্চারণ করছিলাম আমরা শা, আর একটা হচ্ছে মূর্ধন্য শ শ, একটা হচ্ছে শা, ভালো করে উচ্চারণ শুনুন আমার, একটা হচ্ছে শা, মূর্ধন্য স যেটা সেটা হচ্ছে শ শ, দন্ত্য একদম সোজা সা সা, আমরা সিটে দিই সিটে দিই সা সা সা। তো একটা হচ্ছে শা, একটা শ, একটা সা, শা শ সা, শা শ সা। আলাদা 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 শুনতে লাগছে তিনটে, শা শ হ্যাঁ স্যার। সা শা শ সা, শা শ সা, আপনারাও পারবেন। আর একটা হা, হা নরমাল হা। এই চারটে বর্ণকে বলা হয় উষ্ণ বর্ণ, সরি উষ্ম বর্ণ। তার স্যার মানে ওই আমরা মূর্ধন্যটা স্যার একবার যদি বলেন, ওইটা অসুবিধা লাগে। আমি বলবো, আমি একটু পরেই সবাই, আমি একটু পরেই আসবো, আমি একটু পরেই আসবো। কিভাবে তিনটে ছয়ের উচ্চারণ করতে হবে আমি একটু পরেই আসবো। আমি উচ্চারণ করে চলে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন না, একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স আপনাদের বলবো, একটু ওয়েট করুন। আচ্ছা, তার মানে আমরা 25টা স্পর্শ বর্ণ পেলাম, 4টে অন্তঃস্থ বর্ণ পেলাম, আর 4টে উষ্ম বর্ণ পেলাম। তার মানে ব্যঞ্জন বর্ণ মোট কটা পেলাম? ব্যঞ্জন বর্ণ মোট কটা পেলাম? 33। 33টা। 33টা। লিখে রাখুন, ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ 25টা, ইয়া থেকে বা পর্যন্ত অন্তঃস্থ বর্ণ ইয়া র ল ব 4টে, শ থেকে হ পর্যন্ত 4টে উষ্ম বর্ণ, সব মিলিয়ে 25 যুক্ত 4 যুক্ত 4 33টি আমরা ব্যঞ্জন বর্ণ পেলাম। তার আগে আমরা স্বরবর্ণ কটা পেয়েছিলাম? আরেকবার বলবেন এই 13টা ভাগটা? কি কি বলছেন ম্যাডাম, আরেকবার এই বলুন। 13টার ভাগটা আরেকবার বলবেন প্লিজ। ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ, তারপরেরটা আরেকবার বলবেন। হ্যাঁ, ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ 25টা। আচ্ছা, ইয়া র ল ব, দেখুন যেটা ফার্স্ট রোয়ে লেখা আছে, নিচের ফার্স্ট রোয়ে ইয়া র ল ব, ওই 4টে বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্ত থেকে উচ্চারণ হয় অন্তঃস্থ, অন্তে স্থিত, অন্তঃস্থ, তো আলাদা ব্যাপার সেটা। 4টে বর্ণ অন্তঃস্থ বর্ণ, আর নিচের 4টে বর্ণ স সা সা হ, এই 4টে বর্ণ আপনার উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ। তার মানে 25টা স্পর্শ বর্ণ, 4টি অন্তঃস্থ বর্ণ, 4টি উষ্ম বর্ণ, সব মিলিয়ে 33টি ব্যঞ্জন বর্ণ আমরা পেলাম। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তো সব মিলিয়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কটা পেলাম তাহলে? 46টা।
ভুল করবেন না। গুড। সংস্কৃতে বর্ণমালা সাধারণভাবে 46টা। আরো অনেক কিছু আছে, ইয়ম বর্ণ আছে, নাসিকা বর্ণ আছে, অয়োগ বাহু বর্ণ আছে। আমাদের সেই বর্ণগুলোর এখন প্রয়োজন নেই কোনো, সেইগুলো হচ্ছে সব শাস্ত্রীয় ব্যাপার। ওকে, নর্মালি যদি আমরা বলি আমাদের সংস্কৃত বর্ণমালাতে কটি বর্ণ আছে, কটি বর্ণ আপাতত আমরা এখন কটা বর্ণ জানলাম? হ্যাঁ, 46। ষট চত্বারিংশৎ, 46 কে কি বলে স্যার সংস্কৃতে? একদম অ থেকে নিয়ে তো 46টা স্যার। হ্যাঁ, স্বরবর্ণ 13টা, ব্যঞ্জন বর্ণ 33টা, দুটো মিলিয়ে 46। দুটো মিলিয়ে 46। আর একটা আহা, এগুলোকে আমরা কাউন্ট করব না, কিন্তু এগুলো আছে। হ্যাঁ, আমরা এগুলো কাউন্ট করছি না। কিন্তু আপনাকে যদি শাস্ত্রীয় ভাবে বলতে পারে না, যে শাস্ত্রীয় ভাবে যে আমাদের যারা ঋষি মুনিরা ছিলেন, পানিনি ইত্যাদি যারা ছিলেন, তারা কটা বর্ণ স্বীকার করেছে, যদি জানতে চান তো বলে দিচ্ছি। কটা বর্ণ স্বীকার করে বলতে পারবেন? হ্যাঁ, আমাদের যারা ছিলেন পানিনি, পতঞ্জলি, কটা হবে স্যার? 49টা? না, তো পানিনীয় শিক্ষাতে একটা শ্লোক আছে, ত্রিষষ্ঠী চতুষ্ষষ্ঠীর বা 63, 63টি বর্ণ তারা স্বীকার করেছেন। শাস্ত্রীয় ব্যাপার সেগুলো। আমাদের লৌকিক ভাবে আমরা যাদের প্রচলন দেখতে পাই তাদের দুজনের যদি যোগ করি তাহলে 46 গিয়ে দাঁড়াবে। 46 থেকে 63 এখনো অনেকটা আছে, তাই না? এখনো আপনার 17টা বর্ণ আছে। সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমাদের লাগবে না। তো মাঝে মাঝে আমি শাস্ত্রীয় প্রসঙ্গ বলছি, কারণ সংস্কৃত পড়তে পড়তে জানা প্রয়োজন যে আমাদের শাস্ত্রে কি কথা বলা আছে, তাই জন্য মাঝে মাঝে আমি একটু কানেকশন দিচ্ছি। তো এতক্ষণে আমার মনে হয় আমি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তাদের মোটামুটি উচ্চারণ, তাদের বিভাগ, তাদের মোট সংখ্যা আমি বোঝাতে পেরেছি। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। স্যার আপনি কি বলছেন, একটা বর্ণের প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ কি অল্প অল্প প্রাণ, মহাপ্রাণ। অল্প প্রাণ বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ, পঞ্চম বর্ণ, 1, 1, 3, 5, এটা হচ্ছে অল্প প্রাণ। এদের উচ্চারণ নর্মালি হয়ে যায়। দেখুন ক, চ, ক, ঙ, ট, পা, এদের উচ্চারণ নর্মাল হয়ে যাচ্ছে, তাই জন্য এটা অল্প প্রাণ। তাদের উচ্চারণ করতে অপেক্ষা করতে বেশি সময় লাগে, বেশি বায়ু লাগে, সময় বলবো না, বেশি বায়ু লাগে, বেশি বায়ুর চাপ লাগে, তাকে বলা হয় মহাপ্রাণ। মহাপ্রাণ, প্রাণ মানে বায়ু, মহা মানে অনেক। এই বর্ণ উচ্চারণ করতে অনেক বায়ু লাগে। যেমন বর্গের তৃতীয় আর চতুর্থ, 2 আর 4, 2 আর 4, 2 আছে খ, ছ, ঠ, ঠ, ফ, 4 আছে খ, ছ, ঠ, ঠ, ফ। বেশি সময় লাগে উচ্চারণ করতে, সময় বেশি লাগে, প্রাণ বেশি লাগে, তাই জন্য বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণগুলি হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে স্পষ্ট? হ্যাঁ স্যার। ওকে, গুড। বলুন, এতদূর পর্যন্ত কারোর প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। স্যার এই দুটোকে আমরা ব্যঞ্জন বর্ণ ধরবো না স্বরবর্ণ? এই ভালো প্রশ্ন। এই দুটোকে ব্যঞ্জন বর্ণ ধরবো না স্বরবর্ণ ধরবো? তো এই দুটো ব্যঞ্জন বর্ণ না, স্বরবর্ণ না, এই দুটো আলাদা বর্ণ। অয়োগ বাহু বর্ণ আছে আমাদের, এই দুটো হচ্ছে অয়োগ বাহু বর্ণ। স্বরবর্ণ ধরবো না, ব্যঞ্জন বর্ণ ধরবো না। ওকে, নেক্সট। স্যার অন্তস্থ বর্ণ বললে তাহলে এই দুটো বর্ণকে কি বর্ণ বলে স্যার? অযোগ। কোন দুটো বর্ণ? অয়োগ বাহু। অং আর আম আর আহা। অয়োগ বাহু, অয়োগ বাহু। যোগ না হয়ে বহন। অয়োগ বাহু। স্যার অন্তস্থ বর্ণগুলো 4টা, মানে অন্ত থেকে কেমন উচ্চারণ হয় সেটা মানে একটু বলে দিলে ভালো হয়। এখন দেখুন, ইয়া, র, ল, ব, আরো অনেক বিচার আছে। দেখুন বর্ণমালার আরো অনেক ভাগ আছে। তো জাস্ট আপাতত এটাকে জেনে রাখুন যেগুলো অন্ত থেকে উচ্চারণ হয়, যেগুলো অন্তে স্থিত, এগুলো
তাই জন্য অন্তস্থ বর্ণ। জাস্ট এইটুকুনি মনে রাখো না। ঠিক আছে বেশ। পরে হ্যাঁ স্যার। শাস্ত্রীয় অনেক ব্যাপার আছে, আমি পরে পরে বলবো সেগুলো। আচ্ছা স্যার। দেখুন আমরা ছোটবেলায় স্যার আমরা যখন বাচ্চাদের পড়াই। হ্যালো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। স্যার, শয়ের উচ্চারণের ট্রিক্স গুলো বলবেন বললেন। হ্যাঁ বলবো নিশ্চয়ই বলবো ম্যাম বলবো। আচ্ছা দেখুন, এই চারটা মনে পড়ছে, আমরা বাচ্চাদের এরকম একটা বই ধরে দিতাম, বর্ণ পরিচয় ছোটবেলায় বাচ্চাদের, তাই না? কা কা কি কি কু কু কে কই কৌ কৌ। হ্যাঁ স্যার। বাচ্চাদের আমরা একটা বই, বাচ্চারা যখন প্রথম পড়তে শেখে বা লেখে, তখন আমরা এরকম একটা চার্ট ধরিয়ে দিই, বলেছি না আমাদের বাচ্চা হতে হবে, তবে আমরা শিখতে পারবো, নাহলে আমরা শিখতে পারবো না। আমি আপনাদের এই চারটা ধরিয়ে দিলাম। কিন্তু প্রপার উচ্চারণ কিভাবে করব, মেন জিনিস এটাও অনেক কিছু বলে, প্রপার উচ্চারণ কি করে করব। তো দেখুন আমি একটা বর্গের উচ্চারণ করছি কেমন। এর আগে আমরা দেখেছি যে রস্ববর্ণ দীর্ঘবর্ণ, রস্ববর্ণ যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়, ব্যঞ্জন বর্ণ রস্ব হয়, আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি দীর্ঘ স্বর যুক্ত হয় তখন শোনা যাচ্ছে না। হ্যালো, না স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে শোনা। আচ্ছা আপনাদের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে, একটু লেফট হয়ে আবার রিজয়েন করুন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম যে ব্যঞ্জন বর্ণ তো একা একা উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণ সাহায্য লাগে। কিন্তু স্বরবর্ণ দুই প্রকারের, হ্রস্বস্বর দীর্ঘস্বর। মনে রাখতে হবে যখন ব্যঞ্জন হ্রস্বস্বরের সঙ্গে যুক্ত হয় তখন সেটা হ্রস্ব উচ্চারণ হয়, আর যখন ব্যঞ্জন দীর্ঘস্বরের সঙ্গে যুক্ত হয় উচ্চারণ করতে হয়। হ্রস্বস্বর আমরা ইতিমধ্যে দেখেছি 5টা, অ ই উ রি লি, বাদ বাকি 8টা আমাদের দীর্ঘস্বর। তাহলে যখন ব্যঞ্জনকে আমরা এই 5টা, কেবলমাত্র এই 5টা স্বরের সঙ্গে যুক্ত করব, তখন সেই ব্যঞ্জনটাও হ্রস্ব হবে। আর এই ব্যঞ্জনকে যখন আমি 8টা দীর্ঘ স্বরের সঙ্গে যুক্ত করব, তখন সেই ব্যঞ্জনগুলির উচ্চারণও দীর্ঘ হবে। তো একটা উদাহরণ নিন, কয়ের উদাহরণ নিন, আমি দিচ্ছি। তো দেখুন আমি উপরে তার স্বরগুলো লিখেছি, আর নিচে যেমন হয় বর্ণগুলোকে আমি লিখেছি ক্রম অনুযায়ী। ক, প্রথম আমি একবার অয়ের উচ্চারণটা করে দিই, আর একবার অ, আ, ই, ই, উ, 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 এখানে লি উচ্চারণ করিনি, প্রয়োগ নেই বলে, ওকে। রি, এ, আই, ও, ঔ। ককে জাস্ট আমি ফেলে দিচ্ছি ওদের কাছে, ওদের ঘাড়ে বসিয়ে দিচ্ছি, কি হবে? কা, কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কই, কো, কৌ, কম, কাহা, কম, কাহা। এইভাবে যদি আমরা অভ্যাস করি না, তাহলে আমরা যখন কোনো কিছু রিডিং পড়বো না, দেখুন এর বাইরে রিডিং এ কোনো কিছু আসবে, এইগুলি তো আসবে সবসময়। যখন আমরা কিছু রিডিং পড়বো এইগুলি তো আসবে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা, युयुत्सवः, मामकाः, पाण्डवश्चैव, किमकुर्वत সঞ্জয়, এইগুলোই জাস্ট কেবল। তাই জন্য খুব সুন্দরভাবে এগুলো আপনারা বুঝুন, চেষ্টা করুন। স্যার বলছিলাম যে এই পেজটা একটু আমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবেন, তাহলে আমি গোটা ফাইলটাই গ্রুপে শেয়ার করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা গোটা ফাইলটাই গ্রুপে শেয়ার করে দেবো। হ্যাঁ, গোটা ফাইলটাই শেয়ার করে দেবো। এটা পিপিটি, তো আমি আপনাদের পিডিএফ বা যদি পিপিটি কোনো কম্পিউটার নিলে হয়তো এডিট করতে। হ্যাঁ স্যার, পিডিএফ করে। হ্যাঁ, পিডিএফ করে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, পাঠিয়ে দেবো, পুরো পাঠিয়ে দেবো। তাহলে কি হলো? কা, কা, কি, কি, কু, ক্রি, কে, কই, কো, কৌ, কম, কাহা। কেউ উচ্চারণ করুন জ, কেউ উচ্চারণ করুন বর্গীর জ, জ, যা।
স্যার পুরোটা বলবো? হ্যাঁ মানে ওই হ্যাঁ হ্যাঁ পুরোটা পুরোটা পুরোটা। যা, যা, জি, জি, জু, জু, জি, যে, যেই, জো, জৌ, যেই, হ্যাঁ যে, হ্যাঁ যে, এই জোরে বলুন, যেই, যে, যে, যেই, যেই, হুম জো, জৌ, জম, যাহা। গুড। জাম জাহা। কেউ ড উচ্চারণ করুন, ড, ডকারের সিরিজ উচ্চারণ করুন। স্যার আমি ড, করবো? হ্যাঁ হ্যাঁ করুন, একজন একজন করে করুন, বলুন। ড, ডা, ডি, ডি, ডু, ডু, ড্রি, ড্রি, ডে, ডই, ডো, ডৌ, ডং, ডহা। আচ্ছা একটা কাজ করা যায়, আমি এটা পিডিএফ করে পাঠিয়ে দেবো। আপনারা সকালবেলা উঠে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এই অ থেকে একদম হ পর্যন্ত যত বর্ণ আছে এই এই পেজটা, আর এর একটা পেজ আছে এই পেজটা, আর এই একটা পেজ আছে এই পেজটা, এই তিনটে পেজ প্রতিদিন আপনারা যদি একবার করে পড়তে পারেন না, আমি যে স্টাইলে শিখিয়ে দিলাম, তাহলে আমার মনে হয় আপনাদের উচ্চারণ অশেষ পরিবর্তন হয়ে যাবে। এগুলো দেখে দেখে পড়ার কিছু নেই, জাস্ট আপনি ক্রমটা বুঝে নিন। ক, কা, কি, কি, কু, কু, রি, কে, এই, ও, কৌ, কম, কাহা, খ, খা, ই, ই, কু, রি, কে, এই, ও, খৌ, খম, কাহা। এইভাবে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট ব্যঞ্জন বর্ণ যেটাই আছে তার স্যার সঙ্গে একটু যদি আপনারা মাইক্রোফোনটা অফ করতে বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী আমার মহোদয়, মাইক্রোফোনটা, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আপনারা যদি উচ্চারণ করতে পারেন প্রতিদিন সকালবেলা উঠে, দেখুন বাচ্চাদের জিনিস, প্রতিদিন সকালবেলা উঠে একবার করে উচ্চারণ যদি করেন, আমি গ্যারান্টি দেবো আপনাদের উচ্চারণ পরিবর্তন চলে আসবে উচ্চারণে। কিন্তু অভ্যাস জি করতে স্যার, হবে। আমার উচ্চারণগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই ঠিক হয়েছে, নিশ্চয়ই ঠিক হয়েছে, এইভাবে উচ্চারণ করতে হবে। কিছু কিছু উচ্চারণ আছে যেমন ণ, যেমন পেট কাটা ব, যেমন এমনি ব, সা, স, সা, এর উচ্চারণের ট্রিক্স আমি বলছি, দেখুন কিভাবে তার উচ্চারণ করা হয়। তো এইগুলো আমি আর বললাম না, এইগুলো সব একই ব্যাপার। আর একটা জিনিস আছে, তো আমি এটা পরে আসছি। আপনাদের যদি কঠিন লাগে তো আমাকে জানাবেন, হ্যাঁ কঠিন লাগলে একটু চুপচাপ থাকবেন না, কারণ আপনারা শিখতে এসছেন, কিন্তু আমার কাছে কিছু লুকাবেন না পড়াশোনা সম্বন্ধীয়। স্যার এটা বুঝতে পারছেন, আমি 100 বার বলে দেবো, কিন্তু কেউ ও ঠিক আছে হয়ে যাবে পরে বুঝে নেবো এইরকম কেউ ভাববেন না, ওকে? আমাকে জানাবেন না অসুবিধা হলে, সমস্যা। স্যার, হ্যাঁ বলছি আপনি জলবৎ তরলং বললেন বটে, কিন্তু এ তো জলবৎ বরফং হয়ে যাচ্ছে। না বাবা, এটা তো একদম সোজা বললাম। দেখুন জাস্ট মাত্রাগুলো আমি দেখালাম, র, রা, রি, রি, এগুলো কি খুব কঠিন? হ্যাঁ অভ্যাস, অভ্যাস করার জিনিস, কিন্তু এগুলো কঠিন না, তাই না? এটা তো আর রামহা, রামো, রামাহা এটা মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট স্বরবর্ণ অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলোকে বসিয়ে দেওয়া আর তার একবার করে উচ্চারণ। এটা কিন্তু অতটাও কঠিন না। আপনারা বলছি না, আপনারা এক সপ্তাহ অভ্যাস করুন, প্রত্যেকদিন সকালবেলায় উঠে এই ব্যঞ্জন বর্ণগুলিকে ক্রম অনুযায়ী একবার রিডিং করুন। প্রত্যেকদিন সকালবেলায় উঠে একবার করে রিডিং করুন, 10-15 মিনিট, যা সময় লাগবে। কিন্তু রিডিং করুন মানে এই র, রা, রি, রি করে চলে গেলে এমন না, আমি যেমন ভাবে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে। তো দেখুন জলবৎ তরল আমি মনে হবে, আমি গ্যারান্টি দিলাম মনে হবে, কিন্তু শুনতে হবে আমার কথা আপনাদেরকে, তাহলেই হবে, কারণ আমরা জানি। আচ্ছা হ্যাঁ একটু কঠিন জিনিস আছে, দেখুন কিছু লেখা আছে বাঁ দিকে সূত্র বলে, ওটার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এইগুলো পানিনি প্রত্যেকটি বর্ণের কেমন উচ্চারণ, কোন বর্ণের কোথা থেকে উচ্চারণ, সেটাই এখানে বুঝিয়েছে। তো আমি সেই উচ্চারণে কেবল বোঝাবো, সূত্র বোঝাবো না, সেই উচ্চারণটা কেবল বোঝাবো। দেখুন সূত্রগুলিকে জাস্ট আমি একবার পাঠ করছি, আপনাদের বুঝতে হবে না, এখানে কি লেখা আছে একটু চেষ্টা করুন।
দেখুন আছে, প্রথম আছে আ কু হা, এটা বুঝতে পারছেন? আ কু হা বিসর্জনীয়ানাম কণ্ঠঃ। তার মানে এখানে কণ্ঠ সম্বন্ধে কিছু বলছে, যে কিছু কিছু বর্ণ আছে সেগুলি কণ্ঠ দেশ থেকে উচ্চারিত হবে। কি কি বর্ণ তখন বলছে দেখুন, অ অকার, অকার মানে তার সঙ্গে আমরা দীর্ঘ যে আকার তার গ্রহণ করব, মানে অকার আর দীর্ঘ আকার। কু লেখা আছে রে বাবা, কু মানে কি? কু মানে কি বলতে পারেন? কু মানে কি? স্যার ক বর্গ। হ্যাঁ, মনে রাখবেন। হ্যাঁ, কু মানে ক বর্গ। ক বর্গে কি আছে? ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা বর্ণ। তার মানে অ পেলাম, আর এই 5টা বর্ণ পেলাম, একটা আছে দেখুন হ, হ লেখা আছে হ। আর বিসর্জনীয় মানে বিসর্গ। এই কটা বর্ণের উচ্চারণ কোথা থেকে হবে? কণ্ঠ থেকে হবে। দেখুন কণ্ঠ কোথায় আছে দেখুন, 1 নম্বর দেখুন, আমাদের কণ্ঠ মানে আমাদের গলা, গলা থেকে এই বর্ণগুলোর উচ্চারণ হবে। আ কা খা গা ঘা ঙা হা, আর বিসর্গ হ, মানে হ, অ্যাকচুয়ালি বিসর্গ তো হয়, তো হ। এই বর্ণগুলোর উচ্চারণ কণ্ঠ থেকে হবে। অসুবিধা আসে এতদূর পর্যন্ত? জাস্ট এগুলো একটু বুঝে নিন, আর কিছু না, এগুলো মুখস্থ করতে হবে না, আর এইভাবে আপনাদেরকে পড়তেও হবে না। আমি যেভাবে আগে পড়িয়ে এলাম মাত্রা অনুযায়ী, ওইভাবে আপনারা অভ্যাস করবেন। কিন্তু বর্ণগুলোর একটু উচ্চারণ স্থান যদি আপনাদের আমি শিখিয়ে দিতে পারি, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। এই যেমন সকার, মূর্ধন্য ষ, দন্ত স, এর উচ্চারণ কেমন হবে, এই বর্ণ স্থান যদি আমি জানি, তাহলে আমি উচ্চারণ করতে পারবো। এবার 2 নম্বর দেখুন, ই মানে হস্যইকার, তার সঙ্গে দীর্ঘইকারেরও বটে। চু, আপনারা বুঝে গেছেন চু মানে কি? হ্যাঁ, চু মানে কি? চবর্গ। চবর্গ। গুড। 29 দেখুন আছেন ই, চু, ইয়া আর সা, আর তালবস্য। তার মানে ইকার, চবর্গ, চ, ছ, চ, ঝ, ইয়া, ইয়, তালবস্য। এই বর্ণগুলোর উচ্চারণ একদম সমান, এই বর্ণগুলোর উচ্চারণ একদম সমান। এদের উচ্চারণ তালু। তালু কোনটা দেখুন, 2 নম্বর তালু। দেখুন বুঝতে পারবেন না হয়তো, কিন্তু আপনি উচ্চারণ করুন চ, জিভটা দেখুন, চ যখন উচ্চারণ করছি না, এই 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 উপরের দাঁতের থেকে শুরু করে ওই মাড়ি থেকে উঠে গিয়ে ও ভিতরে যেন কোথায় একটা গবরে ঢুকে যাচ্ছে। দেখুন একবার উচ্চারণ করুন, চ, ছ, জ, জ। দেখুন জিভটার অবস্থান দেখুন, মনে করুন, কল্পনা করুন জিভটা কোথায় আছে। দেখুন মনে হচ্ছে যেন খুব উপরেও নেই, সূর্য যখন সকাল 10টার সময় যেমনটা ওঠে, মানে একদম মাথার উপরে না, মাথার উপরে দুপুর বেলায় আসবে, তার আগে একটু হেলে আছে, এইরকম জিভটা একটু হেলে আছে। ওই স্থানটাকে আমরা বলছি তালু, ওই স্থানটাকে আমরা বলছি তালু। এখানেই সকারের উচ্চারণের কৌশল লুকিয়ে আছে। আমি সকারের উচ্চারণ কিভাবে করব? চকারের, ছকারের, জকারের, ঝকারের যেমন উচ্চারণ করি, ঠিক তেমনই তালব্যস্যকারের উচ্চারণ। ট্রিক্স, ট্রিক্স এটা। উচ্চারণ করুন চ, ছ, ছ, স, চ, ছ, জ, ঝ, স। বাংলা যদি বলি চ, ছ, জ, ঝ, স। সংস্কৃত বললে চ, ছ, জ, ঝ, স, স, চ, স, ছ, স। সকার উচ্চারণ এইভাবে হবে। একবার চর সঙ্গে করুন, ছর সঙ্গে করুন, জয়ের সঙ্গে করুন। চ, স, ঝ, স, জ, স, ঝ, স, চ, ছ, জ, ঝ, স। দেখুন ওই 4টে বর্ণের যেমন উচ্চারণ ছ, তো একই উচ্চারণ তালব্যস্য। তো যদি তালব্যস্য উচ্চারণ না হয়, চকার উচ্চারণ করুন, ভাবুন জিভটা কোথায় কি কাজ করছে, তো সেইখানে জিভটাকে তালব্যস্য উচ্চারণ করুন। কাজ শেষ আপনার। চ, 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 স, 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 চ, 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 স, 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 চ, 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 স, স, স। এইভাবে সকার উচ্চারণটা করতে হয়। স, 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 চ, স, চ, স, চ, স। তো ম্যাম বোঝাতে পারলাম তালব্যস্য সকারের উচ্চারণ কোথা থেকে হয়? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, অভ্যাস করতে হবে এবারে, তাহলেই হবে। অভ্যাস চালিয়ে যেতে হবে, তাহলেই হবে। আমি মূর্ধন্যটা বলছিলাম। হ্যাঁ আমি বলছি
একই ব্যাপার। দেখুন তারপরে দেখুন রি টু র সা, এই রিকার, ট বর্গ, রকার, মূর্ধন্য স, এদের উচ্চারণ মূর্ধা। দেখুন মূর্ধা কোথায়, একদম উপরে, একদম উপরে মূর্ধা। 3 নম্বর দেখুন একদম উপরে, সব থেকে উপরে মূর্ধা। টক খেলে আগে টাকি মানে আমরা, এইটাই হচ্ছে টকারের উচ্চারণ। ট দেখুন উচ্চারণ করছেন, দেখুন টটাকে উপরের কোথাও টাচ করছে, উপরে যেন ঠিক করে আমরা যেমন কি করি বাচ্চাদের মাথায় চাটি মেরে চলে আসি না, চাটি মেরে চলে এলাম। এখানেও দেখুন জিভটা উপরটাতে চাটি মেরে চলে আসছে, ট ট টুক করে একটা চাটি মেরে চলে আসছে ট। এটাই হচ্ছে টকারের উচ্চারণ, এটা হচ্ছে মূর্ধা। ওই জিভটা যেখানে টাচ করছে উপরে একদম 90 ডিগ্রি, দুপুরবেলা সূর্য যেমন থাকে তেমনই আমাদের মূর্ধা একদম উপরে। ট ঠা ড ঢা ড়া, প্রত্যেকটা উচ্চারণ যখন করছি তখন দেখুন জিভ ধাক্কা মারছে উপরে। তাহলে তো বুঝে, এটা তাহলে আমাদের বুঝতে হবে যে আচ্ছা মূর্ধন্য স উচ্চারণ করার সময় ঠিক সেম জিভটাকে উপরে ধাক্কা মারতে হবে। হয়তো পৌঁছাবে না এত দূর, কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে। একবার করি টা ঠা ডা ঢা সা, টা ঠা ডা ঢা সা 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 সা। ট যেমন টাকরি মারছি, মূর্ধন্য স উচ্চারণ করার সময় পৌঁছাবে না অত দূর, কিন্তু ওর কাছাকাছি কোনো একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে জিভটাকে। এক কাজ করতে পারেন, জিভটাকে একদম আপনারা 90 ডিগ্রি করে দিন উপর দিয়ে, মুখের মধ্যে জিভটাকে একদম 90 ডিগ্রি বসিয়ে দিন। এবার উচ্চারণ করুন শা 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 শা। দেখুন একটা হচ্ছে শা আর একটা শ, দুটো আলাদা করতে পারছেন কি আমাকে আগে বলুন, দুটো আলাদা করতে পারছেন তো? একটা হচ্ছে চা, হ্যাঁ করতে পারছি এবারে। একটা হচ্ছে চা শা, আর একটা ট শ, ট শ, চা শা টা শ, ট শ ঠা শ, ড শ ঢ শ, ট ঠ ড ঢ শ, ট ঠ ড ঢ শ, ট ঠ ড ঢ শ। এইভাবে উচ্চারণে অভ্যাস করে দিতে হবে, তাহলেই জলবৎ তরলম মনে হবে। স্যার তালব্যস্যর সময় জিভটা একটু সামনের দিকে থাকছে, আর মূর্ধন্যস্যর সময় একটু পিছন দিকে আর একটু উঁচুতে থাকছে। উঁচুতে, গুড 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 গুড। ওই উঁচু স্থানটাকেই মূর্ধা বলে, আর নিচে যে স্থানটা তালব্যস্য করার সময় ওটাকে বলা হচ্ছে তালু। তালু। আর দন্তের সাথে একদম সোজা সা, রি লিকার, তু তবর্গ, ল লকার, দন্তের সা, এদের উচ্চারণ দন্ত থেকে তা থা তা ধা সা সা সা, তার মানে একটা সঞ্জয়ঃ সঞ্জয়ঃ সঞ্জয়ঃ, বুঝা গেল? সঞ্জয়ঃ। শিবঃ শিবঃ শিবঃ, মূর্ধন্য স দিয়ে কি হবে? কারণ নাম হয় মূর্ধন্য স দিয়ে? হ্যাঁ বর্ষা, কি বললেন? বর্ষা বর্ষা। পুংলিঙ্গে তারপর মূর্ধন্য স দিয়ে কারণ নাম হয় পুংলিঙ্গে। ষণ্ডেশ্বর, মহর্ষি, সরানন, ষড়ানন, ষণ্ডেশ্বর। ষড়ানন কার? ষড়ানন কে? গণেশ। গণেশ চুপ কার? গণেশ ব্রহ্মা না 8টা চোখ, ব্রহ্মা চতুরানন। ষড়ানন তো স্যার গণেশ, কার্তিক কার্তিক কি ষড়ানন? শিবকে বোঝানো হয় তো ষড়ানন। সন্দেহ লেগে আমারও, আমি সন্দেহে পড়ে গেলাম। কোথাও স্যার বাচক শব্দ হিসেবে ষড়াননে শিবকেই যেন বলা হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা হতে পারে, কিন্তু একটা আছে ষাণ্ডমাতুরাহা, যার 6 জন মা, ষাণ্ডমাতুরাহা। আচ্ছা, ষাণ্ডমাতুরাহা যেমন আছে দ্বৈমাতুরাহা, যার 2 জন মা, দ্বৈমাতুরাহা। দ্বৈমাতুর কে? গণেশ। ষাণ্ডমাতুরাহা কার্তিক, ষাণ্ডমাতুরাহা যার 6 জন মা। ওকে।
তো দন্ত হয়ে গেল, দন্ত স্যার বর্ণ। ছড়ানন স্যার দেখলাম ডিকশনারিতে কার্তিকেয় লেখা আছে। ষান্মা তুড় ষাড়ানন সব হচ্ছে কার্তিকের বাচক। আচ্ছা, নেক্সট দেখুন, দন্ত উচ্চারণ হলো রি, ত থ যেমন হয় তেমনি সা, একটা হচ্ছে সা, একটা সা, একটা সা। তো উপপদ্মানিয়ানাম ওষ্ঠৌ, উকার প বর্গ, এদের হচ্ছে দুটো ঠোঁট, ওষ্ঠ, ওষ্ঠ মানে দুটো ঠোঁট। উ, পা, ফা, বা, ভা, মা। তো পেট কাটা ব এখানে বিশেষ দ্রষ্টব্য, পেট কাটা ব, বা, 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 বা। আর অন্তিম বর্ণগুলো দেখুন নাক থেকে উচ্চারণ হয়, তো তাই নাসিক, না, 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 মা, না, ইয়া, না, না, মা, ভূতের মধ্যে উচ্চারণ। এ ওই কণ্ঠ আর তালু দুটো সমেত উচ্চারণ হয়, এগুলো রাখবেন আমাদের। ব, যেটা অন্তস্থ বা, তার উচ্চারণ লেখা আছে, দান্তোষ্ঠম, ঠোঁট স্পর্শ হয়েই বকারের উচ্চারণ করতে হবে, উপরের দাঁত নিচের ঠোঁট, ব, ব। তাহলে পেট কাটা বা আর অন্তস্থ ব, দুটো উচ্চারণ বুঝতে হবে। এই সব আছে এখানে। স্যার নাসিকা শব্দটা একবার বলবেন স্যার, আমি শুনতে পাচ্ছিলাম না। এই সূত্রটা বলবো, নাসিকা মানে যে বর্ণগুলি নাক থেকে উচ্চারণ করতে হয়, যেমন আমরা জানি আমাদের অন্তিম বর্ণ নাসিকা মানে নাক, আর যেই বর্ণগুলি আমাদের নাক দ্বারা উচ্চারণ করি আমরা, যেমন অনুনাসিক বর্ণ বলি, তাকেই নাসিকা বর্ণ, অনুনাসিক বা নাসিকা একই ব্যাপার। আর বর্গের পঞ্চম বর্ণ যেগুলি ঙ, ইয়া, ড়া, না, মা, বর্গের পঞ্চম বর্ণগুলি নাক থেকে উচ্চারিত হয়। তো এই হচ্ছে, হ্যাঁ স্যার এক একটা বর্ণ দেখছি দুটো জায়গাতে আছে, এটার ভাবটা কিভাবে? আপনাদের এইসব এখন জানতে হবে না, তো এগুলো সব শাস্ত্রীয় ব্যাপার আছে। নর্মাল যেটা বললাম ওটা মনে রাখুন। আর এখানে আমি তালবন কি করে করতে হয় তাই জন্য আমি এই পিডিএফটা দেখালাম, নাহলে এই পিডিএফটা দেখাতাম না, কারণ এটা একটু কঠিন না, আপনাদের আরো কঠিন লাগবে। স্যার আরেকটা কথা বলুন স্যার, এই যে আপনি বলেন না যে ব্যঞ্জন বর্ণগুলো হর্ষস্বরের সঙ্গে যুক্ত হয় তাদের কি ব্যঞ্জন বর্ণ, যে ব্যঞ্জন বর্ণগুলো, স্যার শোনা যাচ্ছে আমার গলা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণের সঙ্গে মানে হর্ষস্বরের সঙ্গে যুক্ত হয়, যেগুলো কম সময় লাগে স্বরবর্ণের, সেগুলোকে কি বর্ণ বলে স্যার? না না না, ওরকম আমি বলিনি, এরকম আমি বলতে চেয়েছিলাম যে ব্যঞ্জন বর্ণ তো অনেক, যে ক, কা, এই ক, খ, খ, গ। তো যখন আমি মাত্রা দেবো প্রত্যেকটার সঙ্গে আমি যদি মাত্রা যদি দিই, তাহলে স্বরবর্ণ যেমন যদি রস্ব বর্ণ থাকে, যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে রস্ব বর্ণ যুক্ত হয়, তাহলে সেই ব্যঞ্জন বর্ণটাও রস্ব উচ্চারিত হয়। আর যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে দীর্ঘ স্বর যুক্ত হয়, তাহলে সেই ব্যঞ্জন বর্ণটা একটু দীর্ঘ উচ্চারিত হয়। যেমন ক, এখানে রস্ব স্বর অযুক্ত আছে, সেই জন্য ক। কিন্তু কা যখন বলছি তখন তো এখানে আকার মানে দীর্ঘ স্বর যুক্ত হয়েছে, এটাই জাস্ট বলেছিলাম, এর কোনো নাম নেই, বোঝানোর জন্য বলেছিলাম। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্ণমালা কিভাবে উচ্চারণ করব, আর বর্ণের কিছুটা স্থান, আর বিশেষ বিশেষ কি বর্ণ আছে তাদের উচ্চারণ পদ্ধতি আমরা আলোচনা করলাম। আর একটি জিনিস আছে, তো বুঝতে পারছি না বলাটা এক্ষুনি উচিত হবে কিনা। ঠিক আছে, একটা জিনিস দেখুন, অকারের পরে যদি আমরা বিসর্গ বসাই তাহলে তো আহা উচ্চারণ হবে, আকারের পরে বিসর্গ বসালে কি হবে? আহা, তাই তো? না, লেখা আছে দেখুন উচ্চারণম, আকারের পরে বিসর্গ বসালে আ যতটা সময় লাগলো, হা এখানেও ততটাই সময় লাগবে। অ অল্প সময় ছিল, বিসর্গ বসালাম, অল্প উচ্চারণ হবে, আহা আহা আহা। যখন দীর্ঘ হয়ে গেল আ, তখন হাটাও দীর্ঘ হয়ে যাবে, হা। একটা উদাহরণ নিন,
রামহ, ময়ের পর অকার আছে, তারপরে বিসর্গ আছে, রামহ রামহ। কিন্তু যখন দেখুন লতা, তারপর বিসর্গ আছে, মানে আকারের পরে বিসর্গ আছে এখানে, তাহলে কি হবে? লতাহ হবে না, লতাহা লতাহা। উচ্চারণ এরকম হবে, যেই বর্ণে যেমন উচ্চারণ, বিসর্গ যোগ করলে একই মাত্রায় উচ্চারিত হবে। রামহ লতাহা। কবি, হস্ত ইকার আছে, তারপর বিসর্গ আছে, কি হবে? ইকার হিকার হয়ে যাবে, কবিহি কবিহি কবিহি। যেহেতু বিসর্গ ছিল, তার আগে ইকার ছিল, ইহি, তো কবিহি। দীর্ঘিকার থাকলে তেমন দীর্ঘ হবে, শ্রীহি। তাহলে রামহ লতাহা কবিহি শ্রীহি, তেমন বিসর্গ দীর্ঘ উচ্চারণ। সাধু, উকার আছে, উহু, সাধুহু সাধুহু। তেমনি বধূহু বধূহু। কিছু পার্থক্য আছে, যেমন মাতৃ, রিকার আছে, তারপরে যদি বিসর্গ বসে তাহলে কি হবে? তখন ইকার হয়ে যাবে, হস্ত ইকার হয়ে যাবে, মাতৃহি পিতৃহি। একারের পরে বিসর্গ বসালে মাতেহে, একার এ হে হে মাতেহে। ওই ইকারের পরে বিসর্গ বসালে কি হবে? নর শব্দ, তৃতীয়ার বহুবচন, নারাইহি। ওই কার ছিল, তাহলে বিসর্গের উচ্চারণ কি হওয়ার কথা ছিল? হই, ওই হই, ওই হই, কিন্তু ওই হই হবে না, এই হি হবে। এখানে একটু পার্থক্য আছে। লক্ষ্মণৈহি চন্দনৈহি সুপ্রিয়ৈহি রামৈহি। গুরো, ওহো ওহো যেমন হয় তেমন, গুরোহো। আর ও থাকলে এখানে একটু পার্থক্য আছে, ও থাকলে তাহলে হৌ হয়ে যাওয়ার কথা, হৌ, কিন্তু হৌ হয় না, গৌহু, হ্যাঁ গৌহু হয়ে যায়। দুটো জিনিস পার্থক্য, একটা হচ্ছে ওই কারের পরে বিসর্গ থাকলে হিকার হয়ে যায়, আর ও কারের পরে বিসর্গ থাকলে হুকার হয়ে যায়। তো লক্ষ্মণৈহি গৌহু গৌহু, এইভাবে আমরা বিসর্গের উচ্চারণ করতে পারি। কেউ একজন বলুন, আমি একটা বলবো, আপনারা জাস্ট বলবেন যে বলুন ভরত কি হবে উচ্চারণ? আপনি বিসর্গ বসিয়ে বলবেন, হ্যাঁ ভাড়া। আমি একটা শব্দ বলবো, আপনারা বিসর্গ বসিয়ে বলবেন। ভরত, ভারতহা ভারতহা। ওকে। মধুরিমা, বিসর্গ আছে, মধুরিমা বিসর্গ কি হবে? মধুরিমাহা। হ্যাঁ, হাটা দীর্ঘ হবে, হ্যাঁ যেমন মধুরিমাটাকে দীর্ঘ করছিলাম, হাটাকেও দীর্ঘ করতে হবে, মধুরিমাহা। মধুরিমাহা। কারণ নাম শান্তি, হস্তিকার, হ্যাঁ তাহলে শাখা দন্ত নেতায় হস্তি, শান্তি কি উচ্চারণ হবে? শান্তি। আচ্ছা, কারণ নাম দেবী, দীর্ঘি আছে, তারপরে বিসর্গ বসাবো, কি উচ্চারণ হবে? দেবী তেমনি মুমুক্ষু, না কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ ক্ষুহু, অ্যাকচুয়ালি খু হয় না সংস্কৃতে, ক্ষু, হ্যাঁ মুমুক্ষুহু মুমুক্ষুহু। ওকে, আচ্ছা বলুন পতি, পতি না কি শব্দ? আচ্ছা বলুন যে দশরথ, তৃতীয়ার বহুবচন, দশরথৈহি, বলে দিলাম দশরথৈহি। দশরথৈহি। হ্যাঁ, গুরোহ গৌহু। এইভাবে বিসর্গের উচ্চারণ করতে হয়, এইভাবে বিসর্গের উচ্চারণ করতে হয়। আমি আপনাদের একটা কি আছে করা, মতে একটা আছে না, এই যে এইমাত্র দেখালে স্ক্রিনটাতে ছিল। হ্যাঁ মতে, এই যে মতে,
ওই মত্তয়া ওই উচ্চারণগুলো একটু বলবেন স্যার, ওই এক বছরের উচ্চারণগুলো, মত্তা মত্তবই। ও এখানে তো মতে হে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমি আজকে সম্পূর্ণ ক্লাসটা করলাম, আমি কিন্তু কোনো যুক্তাক্ষর ইউজ করিনি। আচ্ছা আমি আচ্ছা কোনো যুক্তাক্ষর কিন্তু ইউজ করিনি, জাস্ট নর্মাল সাধারণ বর্ণের উচ্চারণ কি করে হয় সেটা বলেছি। নেক্সট দিন আমরা যুক্তাক্ষর সমেত বর্ণ উচ্চারণ করে সামনে এগিয়ে যাব। আপনাদের কিছু প্যাসেজ দেবো, আপনারা পড়ুন। আমি উচ্চারণ শিখিয়ে দিলাম, আপনারা অভ্যাস করবেন, এবং আমি পরের দিন কিছু প্যাসেজ স্ক্রিনে দেখাবো, আপনারা পড়বেন কেটে 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 কেটে, তাহলে আপনাদের অভ্যাস হবে আরো ভালো করে। তার আগে এই অভ্যাসগুলো আপনারা বজায় রাখুন, প্রত্যেক দিন সকালবেলায় উঠে বা সময় করে নিয়মিত একবার করে পাঠ করুন। ওকে, বুঝতে পারলাম? স্যার হ্যাঁ স্যার। প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আজকে আমাদের প্রথম দিন, তো আশা করি কেমন লাগলো আমি বুঝতে পারছি না, নতুন কিছু জানা গেল আজকে? হ্যাঁ স্যার, হ্যাঁ জানা স্যার, গেল। অনেক। হ্যাঁ স্যার, অনেক হ্যাঁ স্যার, জানা গেছে অনেক। আপনি স্যার খুব ডিটেলে মানে ধরে 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 স্যার শিখিয়েছেন, মানে এটা না শিখলে শেখাটা মানে অসম্পূর্ণই থেকে যেত। হ্যাঁ, আমি মানে তাই জন্য ধরে বললাম ধরে না, একদম যে ঠিক প্রথম আছে থেকে আপনারা তো মানে শিখেছেন, আমি একবার বলি দেখি আপনাদের যদি কিছু লাভ হয়। আশা করি কিছুটা লাভ হয়েছে। কোন বর্ণের কিভাবে উচ্চারণ করতে হবে আমি পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার একটা কথা বলবো স্যার, আপনারা অভ্যাস আপনি করুন। আর একটা কথা হ্যাঁ, আপনি নিশ্চয়ই একটা নিশ্চয়ই কথা আপনি একটা কথা বললেন না যে ঐকারের পর বিসর্গ থাকলে কি হ্যাঁ, উচ্চারণ করতে হয়? হিকার 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 উচ্চারণ। যেমন আর আহ, চন্দন, আমার আমার নাম চন্দন, আমার নামে যদি আপনি তৃতীয় বহুবচন খুঁজেন, চন্দনৈহি, চন্দনৈ, ওইখানে আছে, তারপর বিসর্গ আছে, তো চন্দনৈ হই হওয়ার কথা ছিল, চন্দনৈ হই, কিন্তু হই হয় না, হিকার হয়ে যায় আমার, চন্দনৈহি। এখানে একটা পার্থক্য হয়। আর একটা গৌহু শব্দে, গৌ হৌ ওরকম হওয়ার কথা ছিল, গৌ হৌ, কিন্তু ওখানেও হৌ হয় না, হু হয়ে যায়। একটা জায়গায় ওটাও ইকার, স্যার উকারের পর বিসর্গ, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা দীর্ঘ, ঔকারের পরে বিসর্গ, ঔকার, ঔকার। যেমন গৌ শব্দ, ঔকার। গৌ, হ্যাঁ গৌ শব্দ মানে গরু, গৌ, তো গৌয়ের পরে বিসর্গ লাগালে কি উচ্চারণ হতো? গৌ হৌ, তাই না? গৌ হৌ, কিন্তু সেটা হ্যাঁ না স্যার। হয়ে এখানে উকার হয়ে যায়, গৌ হু। তুই দুই জায়গায় পার্থক্য, ওইকারের পরে বিসর্গ থাকলে হিকার হয়ে যায়, আর ঔকারের পরে বিসর্গ থাকলে হুকার হয়ে যায়। এই দুই জায়গায় পার্থক্য, আর আশা করি কোনো পার্থক্য নেই। আপনারাও খুব অ্যাক্টিভলি ক্লাসে ছিলেন, আপনাদেরকেও থ্যাংক ইউ, আপনাদের ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। এবারে আমরা তো প্রত্যেক সপ্তাহে আমাদের একদিনই সময়, তো আজকে আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমি বলা আছে, তো আমরা নেক্সট দিন থেকে সময় কভার করবো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। তো হোমওয়ার্ক গুলো আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ওই পিডিএফটাকে করে দিয়ে দেবো, আপনারা অভ্যাস করুন। উচ্চারণ কোনো অসুবিধা থাকলে আমাকে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, বা যেইভাবে যোগাযোগ করা সম্ভব আপনারা করতে পারেন আমাকে, কোনো অসুবিধা নেই। সংস্কৃত ঠিক আছে শিখুন। স্যার। কিন্তু স্যার, আমাদের একটা ভুল হয়ে গেল, আমাদের একটা ভুল হয়ে গেল, আমরা তো ক্লাস শুরু করলাম কিন্তু কোনো মঙ্গলাচরণ করলাম না। আমাদের হ্যাঁ, পরম্পরা শান্তি পাঠ হবে। হ্যাঁ, শান্তিপাঠ আমরা করব, কিন্তু আমরা প্রথমে একটা মঙ্গলাচরণও করব পরের দিন থেকে। আজকে হলো না আমাদের, পরের দিন থেকে আমরা অবশ্যই। করব। আমরা ঠাকুর, মা, স্বামীজি এই তিনজনের মন্ত্র, প্রণাম মন্ত্র পাঠ করব প্রথমে, আর শেষে গিয়ে আমরা শান্তি মন্ত্র পাঠ করব। আপনাদের শান্তি মন্ত্র কি পাঠ হয় প্রতিদিন যখন ক্লাস হয়? ওই সর্বে সন্তু নিরাময় আহা, ওইটা হয়। সর্বেষাং আর মঙ্গলম। আর আর একটা ওই সর্বে ভবন্তু শুরুতে হয়। সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, হ্যাঁ ওইটা সর্বে হয়। ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তারপরে স্যার আর ওই সহনা আর কলিতাটা একদিন এর হয়েছিল। কোনো আর পিডিএফ আছে ওই আপনাদের কাছে? এই সবের আর কোনো একটা পিডিএফ আছে আপনাদের ওই কাছে? স্যার ওই পঠামি সংস্কৃতং নৃত্য, ওইটা কৃষ্ণপ্রিয়া ম্যাম শুরুতে ঢেউ। করাতেন। পঠামি সংস্কৃতং কথা আমি নৃত্য, সংস্কৃতম ওইটা নিত্যম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, আমরা আজকে যেটা জানি সেটাই করি। পরের দিন থেকে আমরা নতুন নতুন সব আর কি কি করা যেতে পারে অল্টারনেটিভ, তো আপনাদের সব শিখতে হবে। তো বলা হোক, শান্তি মন্ত্র আমরা পাঠ করি। আমি একবার করে বলি, আপনারা দুবার করে বলুন, নাকি সব একসঙ্গে বলবো? স্যার আপনি বলবেন, তারপরে আমরা বলবো।
আচ্ছা, একবার করে বলুন, আমরা পরের দিন শিখবো উচ্চারণ, তখন আপনারা দুবার করে অভ্যাস করবেন। এখন একবারই বলবেন, সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्, ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। মানে কি উচ্চারণ করলাম এতক্ষণ, মানে কি? সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই মানে সবাই সুখী হও, সুখী হোক। হ্যাঁ, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই মুক্ত হোক, রোগ মুক্ত হোক। হ্যাঁ হ্যাঁ। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, এবং সবাই মঙ্গল সূচক মঙ্গল বাচক সবসময় দেখুক, মানে সবসময় সৎ মার্গ অবলম্বন করুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে, কেউ যেন কখনোই দুঃখ ভাজক না হয়ে যায়, তার যেন কখনো দুঃখ না হয়, কারোর জন্য কখনো দুঃখ না হয়। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের যে ত্রিবিধ দুঃখ আছে, আমাদের নিজেদের দুঃখ, আমরা তাকে বলি আধ্যাত্মিক দুঃখ। একটা প্রকৃতিজনিত, একটা দৈবজনিত, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিন প্রকারের যে দুঃখ আছে, সেই দুঃখ থেকে যেন আমরা সবসময় রক্ষিত হই। শান্তি শান্তি শান্তি। আর এই যা কিছু পড়লাম, রামকৃষ্ণার্পণমস্তু, সবকিছু সেই রামকৃষ্ণের চরণে সমর্পণ করলাম। সমর্পণ, আমরা দেখবেন যখন কোনো পুজো অর্চনা করি, সব শেষে গিয়ে একটা সমর্পণ মন্ত্র বলতে হয়, যে আমি ভুল ঠিক যা করলাম কেউ একজনকে আমি সমর্পিত করি। সেটা যেমন কোনো লেখক কোনো গ্রন্থ লিখছে, প্রথমেই লেখা থাকে উৎসর্গ সমর্পণ, আমি একে সমর্পণ করছি এই গ্রন্থটা। তেমনই আমরা গোটা জিনিসটা যে পড়লাম শিখলাম, সেটা কারোর কাছে আমি অর্পণ করলাম। এর মানে কি? অর্পণ করা মানে আমি গোটা ক্লাসটাকে অ্যাটেনটিভলি শুনেছি, এই অর্থ। মানে কি, আমরা যখন কাউকে কিছু দান করি, খারাপ দান করি না সব থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ ভালো যেটা সেটা দান করি? ভালো যেটা সেটা দান করি, তাই না? ভালো দান, হ্যাঁ, এটাই উচিত, যেটা সব থেকে ভালো জিনিস, আমাদের প্রিয় জিনিস, সেটাকে দান করা উচিত। তাই জন্য আমরা গোটা ক্লাসে যা যা ভালো ভালো শিখলাম, সেই জিনিসগুলো আমি ওনার পায়ে সমর্পণ করলাম, এই অর্থ। তো আমরা আরো অনেক কিছু শিখবো, আমিও শেখাতে চাই, আবার যা অল্প বুদ্ধি আছে আমি অনেক কিছু শেখাতে চাই আপনাদের। তো ভালো থাকুন, আবার পরের সোমবার আমাদের ক্লাস হবে। ওকে, আর কিছু ক্লাস শেষ করার সময় কি কিছু আর করার থাকে? আমি তো জানি না, আমি তো আজকে নতুন, তো নাকি নরমালি শেষ করতে হবে? ঠিক ঠিক ঠিক। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।